তো আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 5-এর অঙ্ক বই থেকে তার প্রথম চ্যাপ্টার আগের পড়া মনে করি আর দ্বিতীয় নম্বর চ্যাপ্টার সহজে গ্রামের জনসংখ্যা গুণি, এই দুটো চ্যাপ্টার আজকে এই ভিডিওতে আমরা শেষ করব। ঠিক আছে, অর্থাৎ আমরা প্রপার ওয়েতে বুঝবো এবং কোন অঙ্কটাকে কীভাবে সলভ করতে হয় সেটার শিখব। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথম যে চ্যাপ্টারটি আছে আগের পড়া মনে করি, এই চ্যাপ্টারটা সম্পর্কে ডিটেলস জেনে নিই যে এর অঙ্কগুলো কীভাবে করতে হয়। আচ্ছা, প্রথমে দেখো আমরা কথায় লিখি এবং সংখ্যায় লিখি এই জিনিসটা জানি কিনা দেখব। ঠিক আছে, এই যে প্রথম চ্যাপ্টারটা তুমি দেখলে যে আগের পড়া মনে করি, এই চ্যাপ্টারটার মানে বোঝাতে চাইছে যে এর আগে তুমি যেসব ক্লাসে অঙ্ক করে এসছো সেইগুলো আর একবার পুনরা আলোচনা করো, মানে পূর্ব পাঠে যেটা পুনরা আলোচনা সেটাই আর কি। অর্থাৎ ক্লাস 3-4 তুমি নিশ্চয়ই কথায় লিখো সংখ্যায় লিখো এগুলো শিখে এসছো, ওইগুলি আরেকবার তোমাকে এখানে শিখতে হবে প্রথম চ্যাপ্টারটার মধ্যে দিয়ে। ঠিক আছে, তো চলো দেখি। তো আমরা জানি যে সংখ্যায় বা কথায় লিখতে গেলে আমাদের কি একক দশক ঘর করতে হয়, তাই না? এবং সেটা কি লাস্টের দিক থেকে আরম্ভ হয়, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে ঘর করতে হয়। তাই তো প্রথম ঘরটা কি থাকে গো? একক, তারপরটা দশক, তারপরটা শতক, তারপরটা হাজার, হাজার, তারপরটা অযুত, অযুত হয়েছে, তারপরটা বলো লক্ষ, লক্ষ, তারপরটা কি নিযুত, তারপরটা কোটি, কোটি। বেশ, তো এই যে আমরা কথায় বা সংখ্যায় লিখতে চলেছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে, এটাকে বলা হয় কি ভারতীয় পদ্ধতি। ভারতীয় পদ্ধতি, পদ্ধতি ইন্ডিয়ান সিস্টেম। ইন্ডিয়ান সিস্টেম, ঠিক আছে। অর্থাৎ আমাদের ভারতে এইভাবে আমরা কোনো সংখ্যাকে প্রকাশ করি যে সেটা কত টাকা, 1000 টাকা মানে কত, 10,000 টাকা মানে কত, বা 1 লক্ষ টাকা মানে কত, 1 কোটি টাকা মানে কত। তাই তো আমরা জানি এইগুলো হচ্ছে কি ছোট ঘর, একক ছোট, দশক তার থেকে বড়, শতক তার থেকে, তারপরে হাজার, অযুত, লক্ষ, সব থেকে বড় হচ্ছে কোটি। অর্থাৎ যত পেছন দিকে যাব সেই সংখ্যাগুলো কি, সেগুলো হচ্ছে ছোট সংখ্যা, আর যত সামনের দিকে আসবো সেই সংখ্যাগুলো হচ্ছে বড় সংখ্যা। তোমার কাছে যদি 1 থাকে তার মানে কি তোমার কাছে 1 টাকা রয়েছে, 1 একক মানে 1 টাকা রয়েছে। কিন্তু যদি সেই ওই একটাই যদি কোটির ঘরে থাকে তার মানে কি বোঝাতে চাইছে যে তোমার কাছে 1 কোটি টাকা আছে। হ্যাঁ, তুমি অবশ্যই জানো এগুলোতে 0,0,0,0 বসাতে হয়, তাই তো 1 কোটি টাকা মানে কত, এখানে 0,0,0 এরকম করে আমরা বসাবো। তাই তো তো আমরা বুঝতে পারছি যে ভারতীয় পদ্ধতিতে অর্থাৎ ইন্ডিয়ান সিস্টেমে এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত করে আমাদের করতে হয়। তাহলে তুমি নিশ্চয়ই জানো যে ভারতের বাইরে যে সিস্টেমটা প্রচলন আছে বা আন্তর্জাতিক মানে যেটা সবাই মানি, ভারতীয়রাও মানি বা অন্য দেশরাও মানে, সেই পদ্ধতিতেও এই সংখ্যাকে তোমার লেখা হয়, সেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মেথড। অর্থাৎ এটা যদি প্রথম হয়, সেকেন্ড হচ্ছে ইন্টারন্যাশনাল মেথড, ইন্টারন্যাশনাল সিস্টেম, INTERNATIONAL, ইন্টারন্যাশনাল সিস্টেম। বা ইন্টারন্যাশনাল সিস্টেম নিয়ে আমাদের পরে আলোচনা হবে। ওদের ঘরগুলো কেমন থাকে জানো, ইংলিশে থাকে 1, তারপরটা থাকে 10, অর্থাৎ আমাদের যেটা একক সেটাই ওদের 1, তারপর আমাদের যেটা দশক সেটা ওদের কি 10, তারপরে 100, তারপরে 1000, তারপরে তোমার কী হবে 10,000, তারপরে হবে 100,000। ঠিক আছে, এইভাবে এগোয় ওদের, দিয়ে মিলিয়ন, টিলিয়ন অনেক আছে। ঠিক আছে, আমরা ইন্টারন্যাশনাল সিস্টেম নিয়ে পরে আলোচনা করব। আজকে আমরা ইন্ডিয়ান সিস্টেম নিয়ে দেখি। এবার তোমাকে একটা জিনিস বলে দিই ডিভিশনে যে হিসাবে কি, যে এই ঘরটা এই ঘরটা এই ঘরটা এই ঘর, ঠিক আছে, এই অযুত আর হাজার, অযুত আর হাজার নিয়ে হয় কি হাজারের ঘর, মনে থাকবে, হাজার, হাজারের ঘর, অযুত আর হাজার এই দুটো ঘর জুড়ে গিয়ে হয় হাজারের ঘর। লক্ষ আর নিযুত এই দুটো ঘর জুড়ে গিয়ে হয় তোমার লক্ষের ঘর, লক্ষের ঘর। বোঝা গেল না, গেল না? তার মানে কি বলতে চাইছি দেখো জিনিসটা, ধরো ধরো কোনো এরকম একটা সংখ্যা রয়েছে 3, 2, 5, 6, 0, 2, 3। ঠিক আছে, এটা 0 না লিখে ধরো এখানটা আমরা মানে এটা কোনো সংখ্যা নেই 1,
তাহলে এটা আমরা কী করে করবো, কোটির ঘরে কিছু নাই ধরো, তো এটা আমরা কী করে কথায় লিখবো বলো না। দেখো 3 আর 2 কি লক্ষের ঘর আছে, তাহলে 3 আর 2 মিলে কত হয় 32, তাহলে আমরা বলবো কি 32 লক্ষ, কারণ দুটো ঘর মিলে হয় লক্ষের ঘর। ঠিক আছে, তাহলে 32 লক্ষ। আমরা কি করছি এটা বলো তো, কথায় লিখছি, অর্থাৎ আমাকে সংখ্যা দেওয়া আছে, আমি সেটা কথায় লিখছি। 32 লক্ষ। এই দুটো ঘর মিলে কি হাজারে ঘর, তাহলে কত বলো এটা সংখ্যাটা, 1 6 16, তাহলে 32 লক্ষ 16,000, দুটো ঘর মিলে একটা, তাই না, 16,000, তাহলে 16,500, তাই তো, পাঁচটা এটাই কা ঘর, কিন্তু এই দুটো মিলে হাজারের ঘর, এই দুটো মিলে লক্ষের ঘর, কিন্তু শতকের ঘর একটা, দশকের ঘর একটা, এককের ঘর একটা। ঠিক আছে, তাহলে 32 লক্ষ, দুটো ঘর 3 2 মিলে হয় 32, তাহলে 32 লক্ষ। ঠিক আছে, 16,000। ঠিক আছে, 500, এই যে 5টা শতকের ঘর আছে, 500, শতক না 500। ঠিক আছে, আর 2 3 মিলে এই দুটোকে একবারই আমরা বলে দেবো কত, 23। দেখো বুঝতে পারলে কিনা। ঠিক আছে, এরপরে ইন্ডিয়ান সিস্টেমে যদি এই সংখ্যাটাকে তোমাকে রিপ্রেজেন্ট করতে বলে বা লিখতে বলে, তুমি কিভাবে লিখবে। দেখো 3 2 1 6 5 2 3 এই সংখ্যাটা লিখলে তো, এবার ইন্ডিয়ান সিস্টেমে তোমাকে লিখতে বললো, কি বললো, ইন্ডিয়ান সিস্টেমে অ্যাপ্লাই করো। তাহলে এটা ইন্ডিয়ান সিস্টেম কি করে বোঝাবে না, দেখো ইন্ডিয়ান সিস্টেমে কি হয়, দেখো এই তিনটে, এটা কত বললে আমরা 523, তাই তো 523, তো 523 এখানে একটা কমা দেবে, তিনটে ঘর মিলে একক দশক শতক তিনটে ঘর মিলে একটা কমা, তারপরে কত দুটো, দেখো এই দুটো সংখ্যা মিলে একটা ঘর, তাহলে 16,000 আর 32-এর জন্য একটা ঘর। তার মানে আমি কি বলতে চাইছি, যতই সংখ্যা থাকুক না কেন, ধরো এখানে রয়েছে 7 2 9 3 5 2 এরকম রয়েছে ধরো সাপোজ, তাহলে তিনটের পর তিনটে, এখান থেকে তিনটে সংখ্যার পর কমা দেবে, ইন্ডিয়ান সিস্টেমে লিখতে বলে তিনটে সংখ্যার পর কমা দেবে, তারপরে দুটো সংখ্যার পর কমা দেবে। এখানে যদি আরেকটা কোনো সংখ্যা থাকতো, তারপরে যদি 3 থাকতো, তাহলে দুটো সংখ্যার পর কমা দিতে। বুঝতে পেরেছি না পারিনি? চলো আরেকটা দেখাই। ঠিক আছে, ধরো এরকম রয়েছে 2 4 6 8 0 2 5 এরকম ধরো সংখ্যা রয়েছে। তাহলে তুমি কি করবে না, প্রথমে তিনটে সংখ্যা গুনবে, 1 2 3, তিনটে সংখ্যার পর এখানে কমা দেবে, তারপরে দুটো করে সংখ্যা কমা, তারপরে দুটো করে সংখ্যার পর কমা। বুঝতে পারলে না পারলে না? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইন্ডিয়ান সিস্টেম লেখার পদ্ধতি, আর ইন্টারন্যাশনাল ক্ষেত্রে তিনটে করে এগোবে। ঠিক আছে, বুঝতে পেরেছো না পারোনি? সেটা আমরা পরের কোনো একটা ভিডিওতে ডিসকাস করে দেবো যে কীভাবে ইন্টারন্যাশনাল সিস্টেমে আমাদেরকে লিখতে হয়। বেশ, তাহলে ভারতীয় পদ্ধতিতে আমরা কথায় লিখতে শিখে গেছি কীভাবে লিখতে হবে, তাই না? এবারে কোনো স্টুডেন্ট এইভাবেও লিখতে পারে, 3 নিযুত 2 লক্ষ 1 অযুত 6,500 2 দশক 1 একক, এইভাবেও কথায় লেখা যায়, কিন্তু তুমি লিখবে না। ঠিক আছে, তুমি এইভাবে লিখবে, দুটো ঘর মিলে লক্ষের ঘর বলবে, তাহলে 32 লক্ষ 16,500, 5টা শত আর 2 3 মিলে এই দুটো ঘর মিলে কত হয় 23, দুটো ঘর নিয়ে 23, কিন্তু এটা কোনো ইয়ের ঘর নয়, মনে থাকবে তো? এরপর ধরো তোমাকে কথায় দিয়ে আছে, সংখ্যায় লিখতে বললো, সংখ্যায় লেখো, তোমাকে বললো কি সংখ্যায় লেখো। ঠিক আছে, ধরো এই সংখ্যাটা দিয়ে দিয়েছে, এই ধরো এই কথায়টা তোমাকে লিখে দিয়েছে, কথাতে 3,413 বলেছে, এই কথায় লেখো থেকে সংখ্যাতে লেখো। তাহলে তুমি কি করবে, এককের ঘর করবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটি ঘর করলে, যেহেতু 1000 পর্যন্ত আছে তুমি 1000 পর্যন্ত করলেও হবে, বা কোটি পর্যন্ত করতেও পারো, কোনো অসুবিধা নেই। বেশ, তাহলে 3000, তিনটা কোথায় বসবে, হাজারে ঘরে, এই ঘরে বসাবো না এই ঘরে বসাবো বলো তো? এই দুটো ঘর মিলে হয় কি তোমার হাজারে ঘর, তাহলে আমি বললাম কি এই ঘরে বসাবো না এই ঘরে বসাবো। দেখো শুধু একটাই যদি লেখা থাকে, মানে একটাই সংখ্যা থাকে 3000, ঠিক আছে, এখানে যদি লেখা থাকতো 12,000, যদি 12,000 লেখা থাকতো, তাহলে কি করতাম
আমরা একটা এখানে বসাতাম বা দুইটা এখানে বসাতাম, এই দুটো মিলে যেহেতু হাজারে ঘর, তাহলে 12,000 হয়ে যেত। কিন্তু এখানে কি আছে বলো তো, এখানে আছে শুধুমাত্র 3,000, তাহলে 3টা কোথায় বসবে, এই হাজারে ঘরে বসবে। 3, 4টা শতকের ঘরে 13, তাহলে 1, 10, 3, 13। দেখো বুঝতে পারলে কিনা, যদি থাকে দুটো করে সংখ্যা দিয়ে হাজার, যদি বললো 23,000 লেখো, তাহলে তখন আমরা কি লিখতাম, দুইটা এখানে 3টা এখানে 23,000। তারপরে যদি বলতো 400 এক এক মানে 13, তাহলে লিখে দিতাম এটা 413। বোঝা গেল? এখানে শুধু বলেছে 3,000, একটাই সংখ্যা, তখন কিন্তু সংখ্যাটা আমি হাজারে ঘরে বসাবো, অযুতের ঘরে নয়। বোঝা গেল? অযুত আর হাজার মিলে হাজারে ঘর হয় জানি, কিন্তু যদি দুটো করে সংখ্যা থাকে, দুটো সংখ্যা, তাহলে দুটো সংখ্যা থাকলে তখন আমি এইভাবে লিখবো। আর যদি একটাই সংখ্যা থাকে 3,000, তাহলে হাজারের ঘরে 3 বসিয়ে দেবো। বুঝতে পেরেছি? বেশ, তাহলে এইভাবে লিখতে পারবো। যদি কথায় লিখে দেওয়া থাকে তাহলে এইভাবে ছক করব, একক দশক শতক বলে, এখানে পাশে দিয়ে সংখ্যাগুলো কি বসাবো, বসিয়ে দেবো। 3,000 বলেছে তো হাজারের ঘরে 3, 400 বলেছে তো শতকের ঘরে 4, আর 13 বলেছে বলে 13, 1, 10, 3, 13। ঠিক আছে, বেশ। আর যদি তোমাকে সংখ্যায় দেয় তাহলে এইভাবে ছক কেটে প্রথমে সংখ্যাটা বসিয়ে নেবে। সিম্পল, যদি এই সংখ্যাটাই তোমাকে দিয়ে দিল যে 3, 2, 1, 6, 5, 2, 3, তাহলে এই সংখ্যাটাকে বললো তোমাকে কথায় লিখতে, তুমি কিভাবে লিখবে না, তুমি একক দশক ঘর প্রথমেই করে নেবে। কথায় লেখো বা সংখ্যায় লেখো, দুটোর ক্ষেত্রেই একক দশক ঘর কোটি পর্যন্ত তুমি প্রথমেই লিখে নিলে, তারপরে এই সংখ্যাটা কি লাস্টের দিক থেকে বসাবে, লাস্টের দিক থেকে। ঠিক আছে, অর্থাৎ 3টা এককের ঘরে, 2টা দশকের ঘরে, 5টা শতকের ঘরে, 6টা হাজারের ঘরে, 1টা অযুতের ঘরে, 2টা লক্ষর ঘরে, 3টা নিযুত ঘরে। এই দিক থেকে কখনোই বসাবে না, সামনের দিক থেকে যে 3টা বসিয়ে দিয়ে আগে, ভুল হওয়ার চান্স থাকে। তুমি লাস্টের দিক থেকে সংখ্যাগুলো ধরবে, লাস্টের দিকে দিয়ে এই দিক থেকে বসিয়ে বসিয়ে আসবে পেছন দিক থেকে। ঠিক আছে, বেশ, চলো তাহলে আমরা পরেরটা করি। এরপরে যে জিনিসটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে কি, প্রকৃত মান আর স্থানীয় মান। কোনো সংখ্যার প্রকৃত মান কাকে বলে আর কোনো সংখ্যার স্থানীয় মান কাকে বলে। ধরো এরকম একটা সংখ্যা রয়েছে 3, 4, 1, 3। ঠিক আছে, 3, 4, 1, 3 এরকম একটা সংখ্যা রয়েছে ধরো, দিয়ে বললো এই সংখ্যাটার প্রকৃত মান আর স্থানীয় মান বের করো। তোমাকে এইভাবে কোশ্চেন দেবে না, ঠিক আছে। তোমাকে কি দেবে জানো, তোমাকে বলবে যে 4 এর এই সংখ্যাটা দিয়ে দেবে, দিয়ে বলবে এই সংখ্যাটার মধ্যে 4 এর প্রকৃত মান কত, প্রকৃত মান কত। ঠিক আছে, অথবা বলবে ধরো এই 4ই দিয়েছে, 4 এর স্থানীয় মান কত, এটা দেবে। এরকম করে কোশ্চেন দেবে। ঠিক আছে, তোমাকে একটা সংখ্যা দিয়ে দেবে, দিয়ে সেই সংখ্যাটা দিয়ে দেওয়ার পর তার ভেতরে কোনো একটা সংখ্যার বলবে প্রকৃত মান কত বা স্থানীয় মান কত। এবার হতে পারে 4 এর প্রকৃত মান বার করতে দিয়েছে, 1-এরও দিতে পারে, বলে দিল তোমাকে কি যে 4 ও 1, এই সংখ্যাটার মধ্যে 4 ও 1-এর প্রকৃত মান কত, প্রকৃত মান কত। বা সেম বলে দিল, ধরো বলো যে 4 ও 1-এর স্থানীয় মান কত। ঠিক আছে, অর্থাৎ যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটার প্রকৃত মান আছে, আবার প্রত্যেকটার কি স্থানীয় মান আছে। এই 3টার প্রকৃত মান স্থানীয় মান আছে, এই 4টারও স্থানীয় মান প্রকৃত মান আছে, 1টারও আছে, এই 3টারও আছে। বোঝা গেল না? ঠিক আছে, বেশ, তাহলে কোশ্চেনটা বুঝতে পেরেছি। 3, 4, 1, 3 সংখ্যাটা দিয়েছে ধরো, এখন প্রথমে প্রকৃত মান জিনিসটাই আসি, তারপর স্থানীয় মানে যাচ্ছি। বলে যে 4 এর প্রকৃত মান বের করো, তাহলে 4, উত্তর কত হবে 4। যে এই সংখ্যাটার মধ্যে 1 এর প্রকৃত মান কত, তাহলে তুমি কত লিখবে, উত্তর কত হবে তোমার 1। যে সংখ্যায় বলে দেবে যদি প্রকৃত মান বের করতে দেয় তাহলে সেই সংখ্যাটা নিজেই। বোঝা গেল? যদি বলে যে 4, যদি বলে ধরো 3 এর প্রকৃত মান কত, 3 এর প্রকৃত মান কত, তাহলে কত উত্তর হবে, এগুলো দেখার দরকার নেই, তুমি শুধু কি লিখে দেবে, 3 লিখে দেবে। এবার তুমি বলবো হয়তো দাদা এই 3টা যদি বলতো, তাহলে যে এই 3টার প্রকৃত মান কত, তাহলে কত হতো, উত্তর 3। বুঝতে পারলে না? অর্থাৎ যদি তোমাকে প্রকৃত মান কোনো সংখ্যার বের করতে বলে, তাহলে যে সংখ্যাটার প্রকৃত মান বার করতে বলবে সেই সংখ্যাটা নিজেই উত্তর হবে। বোঝা গেছে? ঠিক আছে, চলো এবার স্থানীয় মান দেখি। এখন ধরো তোমাকে স্থানীয় মান বের করতে দিয়েছে। স্থানীয় মান মানে এই সংখ্যাটা ওই একক দশকের কোন জায়গায় রয়েছে
তার মান বোঝায়। সংখ্যাটা দিয়ে দিল, দিয়ে বললো যে 4-এর স্থানীয় মান কত তুমি লেখো। যদি তোমাকে এরকম প্রশ্ন দেয় তাহলে তুমি একক দশক টেবিল করেও বলতে পারো উত্তর, অথবা আমি যেভাবে বলছি তুমি সেভাবেও উত্তর দিতে পারো। দেখে নাও। তাহলে তুমি প্রথমে কি বললে, একক, দশক, শতক, হাজার, অযুত এই পর্যন্ত করলে ধরো, কারণ সংখ্যা বেশি নাই জানো। তাহলে এই 3টা এখানে বসলো, এই একটা এখানে বসলো, এই 4টা এখানে বসলো, আর এই 3টা এখানে বসলো, বসিয়ে দিলাম। দিয়ে বললো 4-এর স্থানীয় মান কত, তোমাকে এই সংখ্যাটা দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে কি 4-এর স্থানীয় মান, স্থানীয় মান কত তোমাকে বললো। আচ্ছা বলো তো 4 কোন জায়গায় রয়েছে, কত ঘরে রয়েছে, শতকের ঘরে রয়েছে। তাহলে উত্তর হবে কত, 4 শত। অর্থাৎ স্থানীয় মান মানে একক দশক টেবিলে সেই সংখ্যাটা কোন ঘরে রয়েছে সেটাই হচ্ছে তার উত্তর। বোঝা গেল। তোমাকে যদি বলে যে এই একটা স্থানীয় মান কত, যদি বলে 1 এর স্থানীয় মান কত বলো তো, একটা কার ঘরে রয়েছে, দশকের ঘরে, তাহলে 1 দশক, 1 দশক। বোঝা গেল। যদি বলে এই 3টার স্থানীয় মান কত, বা যদি বলে দুটো 3-এর স্থানীয় মান কত, এই যে সংখ্যাটা রয়েছে তার মধ্যে এই 3 ও এই 3-এর স্থানীয় মান কত, তাহলে বলো এই 3-এর স্থানীয় মান কত, এই প্রথম 3টা 3000, 3000, আর এই 3টা স্থানীয় মান কত বলো, 3 একক, 3 একক। এরপরে এইভাবেও তুমি উত্তর দিতে পারো, অথবা আমি যেভাবে বলছি তুমি সেভাবেও উত্তর দিতে পারো। দেখো বেশ, এবারে তোমাকে প্রশ্ন দিল কি যে এই সংখ্যাটার মধ্যে 4 এর স্থানীয় মান এবং 1 এর স্থানীয় মান কত। আমরা উত্তর জেনেছি, আমরা আগে দেখে নিয়েছি কী করে আমাদেরকে স্থানীয় মান লিখতে হয়। বেশ, এখন আমি তোমাকে যেভাবে বলছি তুমি যদি সেভাবে মনে রাখো তাহলে একক দশক টেবিলও করতে পারো, তোমার টাইম একটু বেঁচে যাবে। আচ্ছা 4 কোথায় রয়েছে বলো তো, এখানে রয়েছে, তো তুমি 4 লিখে দিলে প্রথমে। তুমি জানো প্রকৃত মানেও কী করতে হয়, যে সংখ্যাটার প্রকৃত মান বাড়লে সেই সংখ্যাটাকে লিখে দিতে হয়, স্থানীয় মান বললেও সেই সংখ্যাটা লিখে দিলে। শুধুমাত্র পার্থক্য এটা হবে 4-এর পরে কটা সংখ্যা রয়েছে, দেখতে পাচ্ছ 1 আর 3 দুটো সংখ্যা রয়েছে, তাহলে তুমি দুটো জিরো দিয়ে দিলে। আরে এটা তো সেই 4 শতই হলো, আমি যেটা কথায় লিখলাম 4 শতক, সেটা এই 4 শতক একই জিনিস বোঝায়, একই ভ্যালু বোঝায়, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই দুটো উত্তরের। ঠিক আছে। তাহলে এবারে যদি তোমাকে বলে 1-এর স্থানীয় মান কত, তাহলে তুমি কী লিখলে প্রথমে, প্রকৃত মান হোক বা স্থানীয় মান হোক, দাদা বলেছিল যে প্রথমেই সংখ্যাটাকে লিখে দেবো, তো সংখ্যাটা লিখে দিয়েছি। প্রকৃত মানে আর কিচ্ছু লেখার দরকার নেই, কিন্তু স্থানীয় মানে সংখ্যার পরে যতগুলো সংখ্যা আছে, পরে, আগে নয় কিন্তু। দেখো এই 1-এর আগে অনেক সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, কিন্তু 1-এর পরে কটা সংখ্যা আছে, 3, একটাই আছে, তাহলে একটা জিরো। বুঝতে পেরেছ। তোমাকে যদি বলে 3, এই 3টার স্থানীয় মান কত, এই 3টার, তাহলে উত্তর কত হবে বলো তো, 3 লিখলে, তারপরে কটা সংখ্যা আছে, 1 2 3, তাহলে 3টে জিরো। বোঝা গেল। আর যদি বলে এই 3টার স্থানীয় মান কত, এই 3টার, তাহলে শুধু 3, কারণ তারপরে তো কোনো সংখ্যা নেই, তো কোনো জিরো বসবে না। বুঝতে পেরেছ, যেটা আমার 3 একক হচ্ছিল। বুঝতে পেরেছ না পারোনি বলো, খুব ইজি না, ভীষণ ইজি। এবার একটা মজার বিষয় দেখো, এখানে যে 3টা রয়েছে, এই যে 3টা, ঠিক আছে, এই 3টার প্রকৃত মান কত বলো তো, 3 নিজে। এই 3-এর প্রকৃত মান তো দেখার দরকার নেই কোথায় রয়েছে, কিন্তু আমি স্পেসিফিকভাবে দেখিয়ে দিলাম যে এই 3টা যদি প্রকৃত মান তোমাকে চায়, তাহলে তার উত্তর কত হবে, 3। যে সংখ্যাই বলবে তার প্রকৃত মান, সেই সংখ্যাটাই তার উত্তর। বেশ, আর ওই 3টারই স্থানীয় মান কত বলো, স্থানীয় মান, তো স্থানীয় মান কত, শুধু 3 তো লিখিয়ে দেবো, তারপরে কোনো সংখ্যা না বলে কোনো জিরো বসাবো না, তাই তো। তাহলে দেখো যে এককের ঘরে যে সংখ্যাটা থাকে তার প্রকৃত মান এবং স্থানীয় মান কি হয়, একই হয় উত্তর। এককের ঘরে যে সংখ্যা থাকবে, অর্থাৎ এইদিকে লাস্টে যে প্রথম সংখ্যাটা থাকবে, তার প্রকৃত মান এবং স্থানীয় মান একই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। চলো দেখি পরেরটা। দেখো তোমাকে এখন এরকম একটা কোশ্চেন দিচ্ছি যে 4 ও 1-এর স্থানীয় মানের যোগফল কত। ঠিক আছে, তাহলে 4-এর স্থানীয় মান বার করতে হবে আর 1-এর স্থানীয় মান বার করতে হবে, দিয়ে তাদের যোগফল করতে হবে, দিয়ে আমাকে উত্তরটা বলতে হবে। এখন দেখো 4-এর স্থানীয় মান বলো 4, তারপরে দুটো সংখ্যা আছে বলে কত, দুটো জিরো 4-এর পরে। আর 1-এর স্থানীয় মান কত না, 1 নিজে হবে, তারপরে কটা সংখ্যা আছে 1-এর পরে, দেখো একটাই সংখ্যা আছে, তো একটাই জিরো, দিয়ে বলেছে এই দুটোর মধ্যে যোগ করতে, তো যোগ করে দেবে, যোগফল করতে বলেছে। তাহলে তুমি 400 লিখলে আর 10 লিখলে, যোগ করবে এভাবে, জানি তো। বেশ, তাহলে 0 1 4, তাহলে উত্তর কত হলো তোমার 410।
তুমি এইভাবেও করতে পারো, তুমি এইভাবেও উত্তর দিতে পারো, কোনো চাপের কিছু নেই। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে যদি তোমাকে বলে মানে কোনো দুটো সংখ্যা বলে দেয় যে সেই সংখ্যা দুটোর মধ্যে স্থানীয় মানের যোগফল কত, তাহলে এইভাবে তুমি করতে পারবে। তোমাকে যদি বলতো যে এখানে যে দুটো 3 আছে সেই দুটো 3-এর স্থানীয় মানের যোগফল কত, তাহলে বলো এই 3টার স্থানীয় মান কত, এই 3টার স্থানীয় মান না 3 লিখবো, তারপরে কটা সংখ্যা আছে, 3টে সংখ্যা আছে, তাহলে 3টে 0 দিয়ে দিলাম, তাই তো। আর এই 3টার পরে কোনো সংখ্যা নেই, এই 3টার পরে কোনো সংখ্যা নেই, তাহলে কোনো 0 বসাবো না, দিয়ে তাদের যোগ করতে বলেছে, যোগ করে দেবো। তাহলে এই যোগটা কত হবে, 3 0 0, এই 3টে কোথায় বসবে, এখানে বসবে, লাস্টের দিক থেকে সংখ্যা বসে আমরা জানি, যোগ করব। তাহলে 3-3-এর সাথে 0 যোগ করলে কত হয়, 3 হয়, 0 0 3, তাহলে 3 0 0 3 হয়ে গেল। বুঝতে পারলে? তো এইভাবেও তোমার প্রশ্ন আসে, তুমি লিখতে পারবে, করতে পারবে তো? ঠিক আছে, চলো পরেরটা দেখি। এখন ধরো দিল যে তোমাকে এই সংখ্যাটারই স্থানীয় মানের বিস্তার করে লিখি, স্থানীয় মানের বিস্তার করে লিখি। এখন দেখো স্থানীয় মানে বিস্তার করে লিখতে বললে যতগুলো এখানে সংখ্যা থাকবে ততগুলো সংখ্যার স্থানীয় মান তুমি আগে বার করবে। বলো এই 3টা স্থানীয় মান কত, 3, তারপরে কটা সংখ্যা আছে, 3টে সংখ্যা আছে তো 3টে 0, তাই না? বেশ, তারপরে বলো এই 4টা স্থানীয় মান কত, 4, তারপরে কটা সংখ্যা আছে, 4-এর পরে দুটো সংখ্যা আছে, তাহলে দুটো 0। তারপরে বলো এই একটা স্থানীয় মান কত, 1, 1-এর পরে কটা সংখ্যা আছে, একটাই সংখ্যা আছে তো একটাই 0। আর এই 3 এই সংখ্যাটার পাশে তো কোনো সংখ্যা নেই, তাহলে কোনো 0 বসবে না। তো স্থানীয় মানে বিস্তার করে লিখতে বললে এইভাবে লিখবে, স্থানীয় মান কটা বার করে প্রতিটা সংখ্যার, দিয়ে তাদের মধ্যে কি করে দেবে, সবার মধ্যে যোগ করে দেবে। অর্থাৎ যোগ আকারে লিখতে হয় আমাদের, যোগ করে করে, মানে এটার স্থানীয় মান যোগ 4টার স্থানীয় মান যোগ 1টার স্থানীয় মান যোগ 3টার স্থানীয় মান। ঠিক আছে, বুঝতে পেরেছি? এভাবে করতে পারবো আমরা। এখন ধরো যদি এখানে সংখ্যাটা 0 থাকতো, থাকতেই পারতো, তাহলে আমার উত্তরটা কেমন আসতো না 3, তারপরে কটা সংখ্যা আছে, 0 নয়, 0 মানে এই নয় যে এই সংখ্যাটাকে কাউন্ট করবো না, 3-এর পরে যতগুলো সংখ্যা থাকবে যেমনই হোক না কেন সেগুলোকে আমরা কাউন্টে নেবো। ঠিক আছে, তাহলে 3-এর পরে কটা সংখ্যা আছে, 1 2 3, 3টে, তো 3টে 0। বলো এই 0 এই 0 সংখ্যাটা স্থানীয় মান বার করতে হবে, তো 0 সংখ্যা স্থানীয় মান কত, 0, এবং তারপরে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে বলে দুটো 0। তারপরে বলো একটা স্থানীয় মান কত, 1, 1-এর পরে কটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, আর 3-এর পরে কোনো সংখ্যা নেই, কোনো 0 বসাবো না। এবার তুমি আমাকে একটা কথা বলো যে 3টে 0 মানে কি বোঝায়, আলটিমেট সেই 0ই বোঝায়, আলটিমেট সেই 0ই বোঝায়। তাহলে আমি কি পরের লাইনে এটা করতে পারি না যে 3 0 0 প্লাস 0 প্লাস 10 প্লাস 3 করতে পারি। এবারে 0 যোগ করা, তুমি বলো 3-এর সাথে যদি আমি 0 যোগ করি তাহলে আমার উত্তরে কি কোনো চেঞ্জ আসে, যোগ বলেছি, ঠিক আছে, বিয়োগ করলেও কিছু আসে না। আমি যদি 3-এর সাথে 0 বিয়োগ করি তাহলেও কি তোমার সেই 3ই তো উত্তর আসবে, কিন্তু হ্যাঁ 0 থেকে 3 বাদ দেওয়া মানে কি, তারপরে সেই বড় সংখ্যা বিয়োগ 10 ধরে করতে হয়, এটা তুমি জানো, তাই তো? বেশ, তাহলে 3-এর সাথে 0 যোগ করা মানে সেই সংখ্যাটাই, বা যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করা মানে সেই সংখ্যাটাই, বা 0 বিয়োগ করা মানে সেই সংখ্যাটাকেই বোঝায়, কোনো কিছু সংখ্যা বাদ না হয় বোঝায়। তাহলে 0 সংখ্যাটাকে আমি পরের লাইনে এলিমিনেট করে দিতে পারি না, দিতে পারি। 3 0 0 এই সংখ্যাটা লিখছি না, 10 3, ঠিক আছে। তাহলে এটা আমরা করব না, এই জায়গাটা এরকমভাবে বা এরকমভাবে, আমরা ফাইনাল কি এইভাবে করব, ঠিক আছে। বেশ, এখন দেখো এই সংখ্যাটাকে আমরা যদি যোগ করি তাহলে আমাদের কি বলছে যে এই সংখ্যাটাকে আমরা ফিরে পাবো। তো চলো দেখে নিই। দেখো এই সংখ্যাটাকে যদি যোগ করি 3টে, ঠিক আছে, তারপরে 0 1, তারপর কত 3 যোগ করলাম, 3 1 0 3, দেখো এই সংখ্যাটা ফিরে এলো না। তো স্থানীয় মানে বিস্তার করার পর ওদের মধ্যে যোগ করে, এই জন্যই তোমাকে বলছে যোগ দিতে বলছে, কারণ সেই কটা সংখ্যা যোগ করলে আবার সেই সংখ্যাটাই তুমি কি পুনরায় ফিরে পাবে। দেখো এই কটা সংখ্যা যোগ করার পর কি আমি এটাই ফিরে পেলাম। তুমি যে কোনো সংখ্যা স্থানীয় মানে বিস্তার করো, দিয়ে তাদেরকে যোগফল বার করো, দেখো সেই আগের সংখ্যাটাই তুমি ফিরে পাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? চলো পরেরটা করি। এখন ধরো এরকম তোমাকে কোশ্চেন দিচ্ছে যে স্থানীয় মানে বিস্তার করে লিখি, দেখবে তোমার এটা আছে বইয়ে কোন একটা দাগে, স্থানীয় মানে বিস্তার করে লিখি ও যোগ করি। একটা সংখ্যা নিয়ে নিচ্ছি, ধরো আমি 7 6 2 5। এখন এই সংখ্যাটার স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে, দেন যোগও করতে বলেছে, তা আগের অঙ্কটার মতনই। তাই আমরা কি করব, উত্তর লেখার সময় 7 সংখ্যাটির স্থানীয় মান কত, 7 সংখ্যা নিজেই, তারপরে কটা সংখ্যা আছে, 3টে সংখ্যা আছে, তো 3টে 0,
তারপরে কি 6 সংখ্যাটির স্থানীয় মান, এভাবে ডরে যে কথাটা আছে নিচে যদি সেই কথাটা তুমি লিখতে পারলে লিখবে, আর যদি না লিখতে পারো এইভাবে সাইন দিয়ে দেবে। তার মানে বোঝায় কি যে উপরের কথাটাই তুমি নিচে আরেকবার লিখতে চাইছো বা বলতে চাইছো। বেশ, তাহলে 6 সংখ্যাটির স্থানীয় মান কত? 6 নিজে লিখলে, তারপরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে, তাহলে দুটো জিরো। তারপরে 2 সংখ্যাটির স্থানীয় মান বলো কত? 2 সংখ্যাটা নিজে লিখলে, তারপরে 2 এর পরে কি একটা সংখ্যা আছে বলে একটা জিরো। তারপরে 5 সংখ্যাটির স্থানীয় মান, 5 এর পরে কোনো সংখ্যা নেই তো 5 নিজে কোনো কিছু লিখবো না। বুঝতে পেরেছি? বেশ, এখানেই কিন্তু যোগ করে দেবে না, এখানেই যোগ করতে বলেছে তো বেশ এখানেই তুমি যোগ করে দিলে ভুল হয়ে যাবে, ঠিক আছে? করবে না। কেন বলছি দেখো, তুমি কি করবে? যোগফল এভাবে হেডিং করবে, স্থানীয় মানের যোগফল, এখানে লিখে দেবে স্থানীয় মানের যোগফল। এখন বলো কত এটা আছে? একক, দশক, শতক, হাজার, ঠিক আছে? এরকম ঘর করে নিলে, এরকম ঘর করে নেবে, দিয়ে বলে এই সংখ্যাটা কোথায় আছে? 0, বলে এই সংখ্যাটা 0, এই সংখ্যাটা 0, আর এটা 7, ঠিক আছে? আমি অজিত ঘর করলাম না, ওটা তুমি করতে পারো নাও পারো। তারপরে পেছন দিক থেকে সংখ্যাটা বসবে, তাহলে 0, 0, 6, তারপরে বলো 0, 2, তারপরে বলো 5, যোগ করে দিলে। এইভাবে যোগটা করবে, ঠিক আছে? মনে থাকবে? বেশ, এটা যোগ করলে 5 এর সাথে 0 যোগ করলে তো 5ই হয়, 2 এর সাথে 0 যোগ করলে কত? 2 হয়, 6 এর সাথে 0 যোগ করলে 6 হয়, আর 7 কিছু নেই তো 0, তার মানে সাথে সাথে 7ই বসে গেল। তাহলে উত্তর দেখেছো তো সেম এসছে। স্থানীয় মানে বিস্তার করে লেখার পর আমরা যোগ করব, এইভাবে যোগ করব, যোগ করার পর উত্তর দেখবো আমরা সেই একই পাবো, ঠিক আছে? বুঝতে পেরেছি? চলো পরেরটা দেখি। আচ্ছা, এখন দেখো যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে? তো বৃহত্তম মানে হচ্ছে খুব বড় সংখ্যা, ক্ষুদ্রতম মানে হচ্ছে খুব ছোট সংখ্যা। একে চন্দ্র তো পড়েছি, ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা একে চন্দ্র পড়েছি, সবাই জানি। এই এক যে সংখ্যাটা রয়েছে না, সেই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা। কি বললাম? এই যে এক সংখ্যাটা রয়েছে সেটাকে বলা হয় ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যা, ঠিক আছে? আর এই যে 9 সংখ্যাটা রয়েছে সেটাকে বলা হয় বৃহত্তম বা বড় সংখ্যা। এরপরে বলবে যে দাদা 10ও তো আছে, 10টা তো 9-এর থেকে বড়, তাহলে ওটা বৃহত্তম নয়। অ্যাকচুয়ালি এটা এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো তুমি এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো সবাই এক অঙ্কের। তো ধরো এই সংখ্যাটা, যারা অঙ্ক জানো না তারা দেখে নাও, ধরো এখানে 22 লেখা রয়েছে, এখানে 2 লেখা রয়েছে, এখানে 2, 0, 3, 4 লেখা রয়েছে, ধরো এরকম সংখ্যা লেখা রয়েছে। এটাকে যদি বলে যে এটা কত অঙ্কের সংখ্যা, এটা কিন্তু দুটো অঙ্কের সংখ্যা। দেখো 2, দেখো 2, তাহলে এই দুটো 2 মিলে কটা হলো? 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা। এই দুইটা সিম্পল রয়েছে, ফাঁকা, এর আগে পরে কেউ নেই, তাহলে কি এটা এক অঙ্কের সংখ্যা, এক অঙ্কের সংখ্যা। বোঝা গেল না? গেল না? বলো তো এখানে কটা সংখ্যা রয়েছে? দেখো 1, 2, 3, 4, তাহলে এই গোটা সংখ্যাটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা। বুঝতে পারলে না? পারলে না? যটা সংখ্যা লেখা থাকবে তটা কাউন্ট করে দেখবে সেটা কত অঙ্কের সংখ্যা। যেমন 22টা 2 অঙ্কের সংখ্যা, 2 একটা সিঙ্গেল 2 এক অঙ্কের সংখ্যা, 2, 0, 3, 4 এগুলো যে সংখ্যাটা গোটার সংখ্যাটা যেটা রয়েছে সেটা কত? 4 অঙ্কের সংখ্যা। তাহলে বলো এই 2টা এক অঙ্কের সংখ্যা, 3টা এক অঙ্কের সংখ্যা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা এক অঙ্কের সংখ্যা। কিন্তু এই যে 10টা রয়েছে এটা কি 2 অঙ্কের সংখ্যা। কত অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা। আর আমি তোমাকে জানতে চাইছি যে এক অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা কোনটা? তাহলে 1। আর আমি জানতে চাইছি এক অঙ্কের সবচেয়ে বৃহত্তম বা বড় সংখ্যা কোনটা? সেটা হচ্ছে কি 9। কারণ 9-এর পরে যে সংখ্যাটা আছে সেটা বড় জানি, কিন্তু সেটা 2 অঙ্কের হয়ে যাচ্ছে। 1 আর 0 মিলে কত হয়? 2 অঙ্কের সংখ্যা, যেমন 22 হয়েছে। কিন্তু আমি 2 অঙ্কে চাইছি না, আমি বলেছি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা, তাহলে সেই 9টা। ওর থেকে বড় কেউ নেই। 8টাও ছোট, 7টাও ছোট, সবই ছোট। আর এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? একটা, কারণ এইখান থেকে আমাদের শুরু হয়, এর আগে কি আছে? 0। বাট 0 মানে তো কিছুই বোঝায় না, শূন্যতা বোঝায়। কিন্তু আমি সংখ্যা চেয়েছি, তাই না? 0টা একটা সংখ্যা, বাট কোনো ভ্যালু বোঝায় না। ঠিক আছে? বোঝা গেল না? গেল না? আচ্ছা, এখন দেখো তোমাকে কিছু কোশ্চেন দিয়েছে, বলেছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি বলেছিলাম? একটা
9, একটা 9, বোঝা গেল না? গেল না? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 9, 9। 100 মানে কত? 3 অঙ্কের সংখ্যা তো। 100 মানে কত? 3 অঙ্কের সংখ্যা। আর এর আগে কত হয়? 99 হয়। তো 99টা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে কত? 99। আর যদি 99 থেকেও বড় সংখ্যা আছে, কিন্তু তার বড় সংখ্যাটা কত? 100, যেটা 3 অঙ্কের সংখ্যা। এই দেখো 1 0 0, তাহলে 3টে অঙ্কের সংখ্যা, তো ওটা আমার লেখা যাবে না। আমাকে বলেছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তাহলে দুটো নয়। ঠিক আছে, যদি বলে তোমাকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তাহলে 3খানা 9 লিখে দেবে। অর্থাৎ আমি এটা বোঝাতে চাইছি যে তোমাকে যদি বলে যে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে একটা নয়, 2 অঙ্কের বললে দুটো নয়, 3 অঙ্কের বললে 3টে নয়, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 4টে নয়, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 5টা নয়, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 6টা নয়, পরপর লিখে দেবে। ঠিক আছে, তোমাকে বলেছে ধরো 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে বলো কত উত্তর হবে? 8টা 9, তাই না? তাহলে 9 9 9 9, 4টে হয়ে গেল, 5টা 6টা 7টা 8টা, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 8টা 9। বুঝতে পারলে? লিখতে পারবে না? কত ইজি দেখো। ঠিক আছে, বেশ। এবার চলো ক্ষুদ্রতম সংখ্যাটা দেখি। এরপরে ধরো তোমাকে লিখতে বলেছে যে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো, আর 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। তাহলে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত আমরা জানি? 1, 0 নয় কিন্তু 1। 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, কারণ আমাদের একে চন্দ্র 1 থেকে আরম্ভ হয়। ঠিক আছে, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 লিখবে, দিয়ে এরপরে 0 দেবে। দেখো আমি 1 অঙ্কের যদি ক্ষুদ্রতম সংখ্যা 0 লিখে দিতাম, তাহলে 0 মানে কিছুই বোঝায় না, শূন্যতা, যার কোনো ভ্যালু নেই, শুধু 0-র ভ্যালু আছে, ভ্যালু নেই। বোঝা গেল? এরপর থেকে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে 1 লিখবে, তারপর আর 1 লিখবে না, মানে 1 লিখে এরকম পাশে আর একটা 1 লিখে দেবে না, তখন কি লিখবে? এই একটার জায়গায় 0 লিখবে, কারণ সামনে 1 চলে এসছে, এর ভ্যালু আছে, শুধু 0-র ভ্যালু নেই। কিন্তু যখন আমি এর আগে 1 বসিয়ে দেবো, তার মানে সেটা 10 হয়ে গেল, তার মানে কি? তার ভ্যালু রয়েছে। বোঝা গেল কি বলতে চাইছি? তাহলে তোমাকে যদি বলে যে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তুমি প্রথমে 1 লিখবে, তারপরে একটা পেছনে 0 দিয়ে দেবে। তোমাকে যদি বলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে 1 লিখবে, দিয়ে দুটো 0 দেবে। 3 অঙ্কের সংখ্যা, অঙ্কটা 3 হতে হবে আমাকে, এটা এত 1 0 0 মিলে কটা অঙ্কের সংখ্যা হলো? 3 অঙ্কের সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমার কি উত্তর। বোঝা গেল? তার মানে আমি তোমাকে এটা বলতে চাইছি, তোমাকে যদি বলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, তাহলে তুমি প্রথমে কি 1 লিখবে, তারপরে 4টে 0। 5 অঙ্কের বললে 4টে 0, মানে যত অঙ্কের সংখ্যা বলবে 1 লিখবো, তারপরে একটা কম 0 বসাবো। ঠিক আছে, তোমাকে যদি বলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, তাহলে 1 লিখবো, তারপরে কটা? 5টা 0, তাই না? 1 2 3 4 5, এটা হলো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তোমাকে যদি বলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে কি 1 লিখবো, তারপরে কটা? 6টা 0, 1 2 3 4 5 6, এটা হলো কত? তোমার 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এ দেখো 1 2 3 4 5 6 7, 7 অঙ্কের সংখ্যা। তোমাকে যদি বলে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে প্রথমে 1 লিখবো, তারপরে কটা 0 দেবো? 7টা 0 দেবো। 1 2 3 4 5 6 7 হয়ে গেল 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। পারবো তো করতে? ঠিক আছে, চলো পরেরটা করি। আচ্ছা, এখন দেখো একটা তোমাকে কোশ্চেন দিয়েছে, বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। ঠিক আছে, বেশ। তাহলে দুটো কোশ্চেনকে আমাকে মার্জ করে দিয়েছে, একটা স্থানীয় মানে বিস্তার, আর একটা কি ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা থেকে। তাহলে বলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত? 1-এর পিঠে 3টে শূন্য, 1-এর পিঠে 3টে শূন্য। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কটা? 4টে 9, 4টে 9। বোঝা গেছে? এখানে লিখে দেবে ওপরে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এটা উত্তর, এখানে লিখে দেবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে এটা উত্তর। এরপরে তোমাকে কি বলেছে যে ওদের স্থানীয় মানে বিস্তার করে লেখো, স্থানীয় মানে বিস্তার করে লেখো। তো স্থানীয় মানে বিস্তার করে তো আমরা লিখতে শিখে গেছি। কত? প্রথম সংখ্যাটা লিখবো, তারপরে যটা সংখ্যা আছে তটা 0। এখানে দেখো কটা সংখ্যা আছে, 1-এর পরে কটা সংখ্যা আছে? 1 2 3, 3টে সংখ্যা আছে, তাহলে 3টে 0। তারপরে বলো এই 0টা লিখলাম, এই 0টার স্থানীয় মান কত? মানে এই 0টার পরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে, তাহলে দুটো 0। তারপরে বলো এই সংখ্যাটার স্থানীয় মান কত? এই সংখ্যাটার স্থানীয় মান 0, তারপরে কটা? একটা সংখ্যা আছে, তাহলে একটা 0। তারপরটা এই 0টার স্থানীয় মান কত? 0, তারপর কোনো সংখ্যা নেই বলে কোনো 0 বসাবো না। এবার তোমাকে আমি পরের লাইনে এটাও বলেছি যে
আমাদের এইভাবে জিরো লেখাটা ভালো দেখায় না, 3 2 0 এইভাবে জিরো জিরো মানে তো জিরোই। আবার জিরোকে কারোর সাথে সংখ্যা থেকে যোগ করলে আমাদের তার মানও জিরো হয়। তার মানে আমার অ্যাকচুয়াল উত্তর কত হয়ে গেল? এটাই হয়ে গেল, কারণ বাকিগুলো তো জিরো, আর সেগুলো আমি নাও লিখতে পারি, যোগ করলে এই উত্তরটাই আমি পাবো। বোঝা গেল না? তাহলে আমার ফাইনাল হয়ে গেল অ্যান্সার এটা 1 0 0 0। বোঝা গেছে? কিন্তু এই দিকে যদি আমাকে স্থানীয় মানে বিস্তার করতে বলে, দেখো এই 9টা স্থানীয় মান কত? 9 বসালাম, তারপরে কটা সংখ্যা আছে? 3টে, তাহলে 3টে জিরো। তারপরে বলে এই 9টা স্থানীয় মান কত? এইটার স্থানীয় মান কত? 9 লিখে দিয়েছি। তারপরে কটা সংখ্যা আছে? কটা 9 আছে? দুটো, তাহলে দুটো জিরো। বলো এই 9টা স্থানীয় মান কত? এই 9টার 9 লিখে দিয়েছি। তারপরে একটা সংখ্যা আছে, একটা 9 আছে বলে একটা জিরো। এই 9টা স্থানীয় মান কত? 9, কোনো সংখ্যা নেই বলে কোনো জিরো বসালাম না, বাস হয়ে গেল স্থানীয় মানে বিস্তার করা। বুঝতে পেরেছি? ভীষণ ইজি। ঠিক আছে, তুমি একটু করো, দেখো সব পারবে। এখন অঙ্কের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বল নিয়ে খেলা করি। তুমি দেখবে এরকম একক দশক ঘর করা আছে, একক, দশক, শতক, হাজার, এরকম করে তোমাকে দাগ দেওয়া আছে বইয়েতে। ঠিক আছে, এরকম করে দাগ দেওয়া আছে, দিয়ে দেখবে এখানে কতগুলো কি বল এরকমভাবে বল করে দেওয়া আছে। এরকমভাবে তোমাকে কতগুলো বল দেওয়া আছে, আর বলগুলো বিভিন্ন রঙের। ঠিক আছে, দেখবে এককের ঘরে যে বলগুলো আছে তার কালার হচ্ছে লাল 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 রঙের বল, রেড। এককের ঘরে যে বলগুলো আছে সেগুলো তোমার রেড কালারের, ঠিক আছে, লাল রঙের। তোমার দশকের ঘরে যে বলগুলো আছে সেগুলো দেখবে হলুদ কালারের, ঠিক আছে। আর শতকের ঘরে যে বলগুলো আছে সেগুলো দেখবে সবুজ কালারের। আর হাজারের ঘরে যে বলগুলো আছে সেগুলো দেখবে নীল রঙের, এবারে তোমাকে করতে কি হবে? তোমাকে অঙ্কে করতে কি হবে? দেখো তুমি কি করবে, তোমাকে দেখবে এরকম চিত্র দিয়ে দিয়েছে, মানে এরকম জিনিসটা দিয়ে দিয়েছে, দিয়ে বলে দিয়েছে এটাকে কথায় মানে সংখ্যাতে লেখো বা বিস্তার করে লেখো, দেখবে এরকম লিখতে বলবে। আর এরকম বিভিন্ন বলের রঙের হিসাবে ভাগ করে দিয়েছে। ঠিক আছে, মনে থাকবে না? এবার তোমাকে আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখছি যেটা আমার কাজে লাগবে না এখন। লাল বলগুলোর মান হচ্ছে 1 করে, হলুদ বলগুলোর মান হচ্ছে 10 করে, সবুজ বলগুলোর মান হচ্ছে 100 করে, আর নীল বলগুলো হচ্ছে 1000 করে মান, প্রতিটা বলের মান। ঠিক আছে, অর্থাৎ এখানে যটা বল আছে, ধরো এখানে 3টে বল আছে, তাহলে টোটাল আছে কত? 3000। এক একটা বল মানে 1000 করে। ঠিক আছে, টাকা ধরতে পারো 1000 টাকা করে, 3টে বল আছে মানে 3000 টাকা। এখানে কটা বল আছে বলো তো? 1 2 3 4 4টে বল আছে। তো এখানে সবুজ বল, শতকের ঘর মানে কি বললাম? সবুজ বল। ঠিক আছে, তাহলে কত? 100 করে। মনে থাকবে না? লাল বল হচ্ছে এককের ঘরে, একক। হলুদ বল হচ্ছে দশকের ঘরে, আর তোমার সবুজ বল হচ্ছে শতকের ঘরে, আর নীল বল হচ্ছে তোমার হাজারের ঘরে। ঠিক আছে, বুঝতে পেরেছি? বেশ, এবার তোমাকে কি থাকবে? এইটা তোমাকে লিখতে হবে না, এইটা তোমাকে কিচ্ছু লিখতে হবে না। ঠিক আছে, এটা বাইরে থাক। তোমাকে বইয়ে দেখবে এরকম করে দেওয়া আছে, এরকম দাগ দিয়ে এরকম বল দিয়ে দেওয়া আছে বিভিন্ন রঙের। তুমি কি করবে? হাজার ঘরে বল সংখ্যা গুনবে, কটা আছে বলো? 1 2 3, 3 লিখবে। এবার প্রতিটা বলের মান কত? 1000 করে, তাহলে ইন্টু 1000। 3 লিখবে, যটা বল আছে তটা, ইন্টু মানে গুণ দিয়ে কত? 1000 করে মান হয়েছে। ঠিক আছে, 1000 লিখে দেবে, প্রতিটা বলের মান 1000 করে, 3টে বল আছে বলে 3। যোগ, ঠিক আছে, যোগ। বলো এখানে কটা বল আছে? 4টে বল আছে, তাহলে 4। এরপর এইখানে এই হলুদ বল কটার মান কত? এই হলুদ বল বলছি, সবুজ বল কটার মান কত? 100 করে, তাহলে এখানে লিখে দেবে 100। যোগ। পরের ঘরটায় যাব, দশকের ঘর। এখানে কি হলুদ বল আছে, কটা বল আছে? 2টো। দশকের ঘরে মান কত? 10। আর এখানে বলো কটা বল আছে? 1 2 3 4 5, 5টা করে। ওখানকার বলের মানগুলো কত? লাল বলগুলোর 1 করে, তো 1 লিখে দিলাম। বুঝতে পারলে না? এরকম করে ব্র্যাকেটও দিয়ে দেবে, ভালো হবে। তাহলে যতগুলো বল থাকবে, যতগুলো নীল বল থাকবে, সংখ্যাটা লিখবে, যেহেতু নীল বলের একটার মান হচ্ছে 1000 করে, ইন্টু 1000 করে দিলে। এখানে দেখলে শতকের ঘরে কটা বল আছে? 4টে বল আছে, লিখলে শতকের ঘরে বলের মান হচ্ছে 100 করে, দেখবে হলুদ রং করে দেওয়া আছে এই বলগুলো, তাহলে তুমি কি ইন্টু 100 করে দিলে। তারপর দেখবে কি দশকের ঘরে কটা বল আছে? 2টো বল আছে, তো দশকের ঘরে যে বলগুলো আছে সেগুলো হচ্ছে কি না সরি শতকের ঘরে যে বলগুলো, শতকের ঘরে যে কটা বল আছে, ধরো 4টে বল আছে, দেখবে এগুলো সবুজ রং করে দেওয়া আছে শতকের ঘরে যে বলগুলো আছে,
তাহলে তুমি কি সবুজ বলের মান 100 করে ইন্টু 100 করে দিলে। দশকের ঘরে কটা বল আছে দেখলে দুটো বল আছে, এগুলো দেখবে হলুদ রং করে দেওয়া আছে, হলুদ বলের মান কত 10 করে ইন্টু 10 করে দিলে। আর এককের ঘরে দেখবে যতগুলো বল আছে, এখানে 5টা বল আছে, 5টা বল লিখেছি, এক এক করে বলের মান লাল রঙের, সেগুলোর জন্য ইন্টু 1 করে দিলে। ঠিক আছে, এবার এটার গুণ করবে। বলো এটার গুণগুলো আমরা জানি তো, 3-এর সাথে 1000 গুণ করলে কত হয়, শূন্যগুলো খালি পাশাপাশি বসে যায়, মানে এই সংখ্যা আর এই সংখ্যাকে গুণ করতে হয়, শূন্যগুলো বাদ দিয়ে রাখতে হয়, তারপরে যেটা উত্তর হয়, যেমন 3 আর 1 গুণ করলে কত হয়, 3ই হবে তোমার, তো শূন্যগুলো পাশাপাশি বসে যাবে, 3টে সংখ্যা বসিয়ে দিলে। যোগ, এটা বলো কত আছে, 4, দুটো শূন্য বসিয়ে দিলে, কারণ 4 আর 1 গুণ করলে কত, এই দেখো 4 আর 1 গুণ করলাম 4 হলো, 4 1 4, দুটো শূন্য আছে বলে দুটো জিরো, বেশ। 2 আর 1 গুণ করলে 2, আর একটা জিরো আছে একটা, আর 5 আর 1 গুণ করলে তো 5 হলো। এবারে এটা যোগটা করে নেবে তুমি, এখানে কত 3000, তারপরে কত 004, তারপরে 02, তারপরে 5, তাহলে 5243, তাহলে 3425 হয়ে গেল উত্তর। ঠিক আছে, আর তুমি ডাইরেক্ট উত্তর এমনিই বুঝতে পারছো এটা কত হবে, 3টে বল আছে মানে 3, এটা কত আছে 4টে বল আছে মানে 4, এটা বল আছে কত 2টো, এটা কত আছে 5টা, তাহলে উত্তর তোমার বেরিয়েই যাবে প্রথমেই যদি তুমি করতে পারো বলের সংখ্যা গুণে। কিন্তু এই বিস্তার করে তোমাকে একবার লিখতে বলবে, দিয়ে এরকমভাবে যোগ করে তুমি একবার করে বার করে দেবে। ঠিক আছে, এর গুণটা এখানে বসাবে, এর গুণটা এখানে বসাবে, এর গুণটা এখানে বসাবে, এর গুণটা এখানে বসাবে, এর যোগটা যেমন আছে সেরকম জায়গায়, শুধু এটুকুর কাজ করছো তো ওটুকুর জায়গায় শুধু এইটুকুর মানটা হবে, তারপরে যেমন যোগ সাইন আছে, যোগ সাইন বসেছে, তারপরে এইটুকুর কাজ করছো, এইটুকুর জায়গায় শুধু এইটুকুর মান হবে। ঠিক আছে, তারপরে যোগ সাইন যেমন আছে তেমন বসলো, তারপরে এইটুকু কাজ করছো তো এইটুকুর জায়গায় শুধু এইটুকু বসলো, তারপরে যোগ সাইন যেমন আছে তেমন বসালে, তারপরে এইটুকুর জায়গায় এইটুর মান বসিয়ে দিলে, তারপর লাস্টে এরকমভাবে যোগ করে নিলে। ঠিক আছে, আর তুমি ফাইনাল উত্তর প্রথমেই জেনে যাবে কি আছে, করতে পারবে এইভাবে। চলো পরেরটা করি। আর যদি ধরো তোমাকে এরকম দিয়ে দিল যে 3 2 5 7, এই সংখ্যাটাকে তুমি বল আকারে সাজাও, মানে প্রথম আমরা কি দিল, আমাদের এরকম ছক করে দিয়েছিল একক দশক, দিয়ে বল দিয়ে দিয়েছিল, দিয়ে কাউন্ট করে বসালাম। এখন আমাদেরকে বললো যে এই সংখ্যাটাকে তুমি বল আকারে সাজিয়ে লেখো। তো তোমার কাছে বাড়িতে স্কেচ পেন আছে, তুমি লাল রঙের স্কেচ পেন নেবে, হলুদ নেবে, সবুজ নেবে, আর নীল নেবে। ঠিক আছে, দিয়ে এককের ঘর করবে, দশকের ঘর, শতকের ঘর, হাজারের ঘর, অযুত ঘর, অযুত, তারপর লক্ষ, নিযুত, কোটি, এই পর্যন্ত ঘর করতেই পারো, অসুবিধা কিছু নেই। তোমার যত সংখ্যা আছে তত বসাবে, একক দশক যেভাবে লিখে কথায় লিখে সেইভাবেই আমরা করতে চলেছি, কোনো কিছু ফারাক আসবে না। বেশ, এরপরে কি রইলো, তোমার বলো 7, এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, তাই তো এইভাবে তুমি রাফে করে নেবে কিন্তু। ঠিক আছে, এটা তোমার ফাইনাল উত্তর হচ্ছে এই যে এই জায়গাটা, কিন্তু এইটুকু তুমি রাফে করে নেবে, একক দশকের মাথাতে বসিয়ে দেখে নেবে। ঠিক আছে, বেশ, এবারে এককের ঘর কত আছে 7, তাহলে তুমি প্রথমে এরকম গোল গোল 7টা পাকিয়ে দেবে, এবং এগুলোর কালার কি হবে, লাল হবে, কারণ ওরা বলেছে লাল রঙের ইয়ে করতে। তাহলে এককের ঘরে 7 আছে বলে 7টা বল হয়ে গেল। ঠিক আছে, লাল রঙের করে দেবে। দশকের ঘরে কটা, কত লেখা আছে 5, তাহলে দশকের ঘরে কটা বল হবে, 1 2 3 4 5, দশকের ঘরে যত সংখ্যা লেখা আছে তটা বল। ক্লিয়ার, বেশ, এই বলগুলোর কালার কি হবে, এই বলগুলোর কালার হবে হলুদ, হলুদ রং করে দিলে। শতকের ঘরে কত কত লেখা আছে 2, তাহলে শতকের ঘরে কটা বল করে দিলে, দুটো বল করে দিলে। এগুলোর কালার কি হবে, এগুলোর কালার তুমি সবুজ করে দেবে, সবুজ করে দিলে। হাজারের ঘরে কত লেখা আছে 3, তাহলে 3টে, এর তুমি রং কি করে দেবে, নীল করে দেবে। বোঝা গেল, অর্থাৎ তোমাকে সংখ্যায় দিলে তুমি এইভাবে করতে পারবে, আর তোমাকে এইভাবে দিলেও তুমি এইভাবে উত্তর লিখে করতে পারবে, যেমন আগে দেখানো হলো। ঠিক আছে, বুঝতে পেরেছি। চলো পরেরটা করি। এখন দেখো শর্টকাট পদ্ধতিতে যোগ বিয়োগ তোমাকে করতে বলেছে। দেখো তুমি এই যোগটা করতে পারবে না এমন নয়, তুমি কি জানো এখানে 7 0 4 বসাবো, 7 2 2 বসাবো, দিয়ে যোগ করব, তাই না? দিয়ে আমাদের যা যোগ করার নিয়মে আমরা যোগ করব, যা উত্তর পাবো সেটা এখানে বসিয়ে দিলেই হয়ে গেল। 7 হাজারে কত হয় 11, তুমি জানো 11 কি দুটো সংখ্যা, তাহলে পেছনের সংখ্যাটা বসলো, আর এটা কি হাতে রইলো 2, আর 0 মানে যোগ করলে কত 2 হয়, আর হাতের 1 যোগ করলে 3, 3 বসে গেল, আর 7 আর 2 যোগ করলে কত হয় 9, তো তুমি 9 বসিয়ে দিলে। তো এইভাবে যোগ আমরা জানি করতে, ঠিক আছে, আমরা জানি এইভাবে যোগ করতে, কিন্তু ওরা চাইছে শর্টকাট পদ্ধতিতে যোগ বিয়োগ তুমি করো, তোমাদের বই এটা চাইছে। তো চলো দেখি আমরা কি কি শর্টকাট পদ্ধতিতে কিভাবে করতে বলেছে বই, সেভাবে আমরা করব। দেখো তুমি বিস্তার করা তো শিখলে, যে কি করে কোনো সংখ্যাকে বিস্তার করে লিখতে হয়, তুমি সেইভাবে বিস্তার করবে, যোগ থাক বা বিয়োগ থাক। ঠিক আছে,
বেশ 7 বলো 7, 7-এর পরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে, তাহলে দুটো জিরো। এই জিরো জিরো সংখ্যাটার বিস্তার ফর্ম জিরো হলো, আর একটা সংখ্যা আছে বলে একটা জিরো। 4 সংখ্যাটার 4, কোনো সংখ্যা নেই বলে 4-এর পরে কোনো বিস্তার ফর্ম আমি করলাম না। ঠিক আছে, বুঝতে পেরেছি না পারিনি? বেশ, এবারে এই সংখ্যাটাকে এরকম করে ব্র্যাকেটে ভরে দেবে, যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দেবে, দিয়ে এই সংখ্যাটার যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দেবে, দিয়ে এই সংখ্যাটার এরপরে বিস্তার করে লিখবে। বলো এই দুইটার বিস্তার ফর্ম কত হবে, মানে বিস্তার রূপ কত হবে? 2। কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে, তাহলে দুটো জিরো। এই দুই সংখ্যাটা 2, কটা সংখ্যা আছে? একটা, তাহলে একটা জিরো। আর 7 সংখ্যাটা 7, কোনো সংখ্যা নেই বলে কোনো জিরো বসলো না। ঠিক আছে, বুঝতে পেরেছি না পারিনি? বেশ, এরপর হ্যাঁ, তুমি একটা জিনিস জানো যে দাদা বলেছিল এরকম জিরো লেখার কোনো মানে হয় না, জিরো না লিখলেও হয়। ঠিক আছে, তুমি নাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু লিখলে বুঝলে এখানে একটা সুবিধা তোমার হয়ে যাবে। কি বলো তো? দেখো, এখন এরপর আমাকে কি করতে হবে? এর শতকের মানের সাথে শতকের মান যোগ করতে হবে, দশকের মানের সাথে দশকের মান, এককের মানের সাথে এককের মান। মানে ধরো এটা শতকের মান এর, তাহলে এর সাথে এর যোগ করব। এটা হচ্ছে দশকের মান, তো এর সাথে এর যোগ করব। আর এইটা হচ্ছে কি এককের মান, তো এর সাথে এর যোগ করব। ঠিক আছে, বলো 700 আর 200 যোগ করলে কত হয়? 700, 800, 900। তাহলে তুমি এখানে লিখে দিলে কি 900। এই জিরোর সাথে 20 যোগ করলে, 20 কোনো কিছু সংখ্যার সাথে যদি জিরো যোগ করা হয় সেটার মানটাই হয়। তাহলে জিরোর সাথে 20 যোগ করলে কত হয়? 20। আর 4-এর সাথে 7 যোগ করলে কত হয় বলো? 11। ঠিক আছে, বুঝতে পেরেছি? বেশ, 900, 20, 11। যদি এটা মুখে মুখে করা উচিত, বাট প্রথমবার বলে আমি তোমাদেরকে এভাবে লিখে দেখি করাচ্ছি। তাহলে একের সাথে 0 যোগ করলে 1, 2 আর 1 যোগ করলে কত? 3, আর 8 9, তাহলে 9, 3, 1, 931। বুঝতে পেরেছি না পারিনি? দেখো 1, 0, 0, তাহলে 1 বসলো, 1, 2, তাই তো 2 এর 1 কত হলো? 3, 0 আছে বলে 3ই বসে গেল, আর 9 আছে বলে 9, যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ। এখন অনেকজন কি করে, মানে তোমাদের বই কি বলছে যে এইভাবে করতে, ধরো এখানে 900 লিখলে, যেখানে 20 লিখলে, এই 11টাকেও ভাঙতে বলছে এরকম জটিল সংখ্যা রাখো না, এটাকে আরও ভাঙো। তাহলে বলো এই একটার বিস্তার ফর্ম কত? একটা সংখ্যা আছে বলে একটা জিরো, আর এই একটার কোন পাশে কোনো সংখ্যা নেই বলে 1 সিম্পল হলো। তাহলে তুমি এইটা না লিখে পরের লাইনে এটাও লিখতে পারো, এই লাইনটাও লিখতে পারো, দিদি যোগ করো। তাহলে বলো 20 আর 10 যোগ করলে কত হয়? 30, 930, আর 1 যোগ করলে 931। দেখো আরও ইজি হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে তুমি এইভাবে করতে পারবে, মানে এইরকম যোগ এরপর ভুলে যাও, যেরকম লিখে লিখে করবো, মুখে মুখে করতে হবে, ওরা এটাই চাইছে। ঠিক আছে, তো তুমি আরও প্র্যাকটিস করো, তাহলে আরও হবে। চলো আমি আরও দেখে নিই কিছু। দেখো তোমাকে এই যোগটা করতে বলেছে, তাহলে এটার বিস্তার করে লিখবো। বলো 4, দুটো সংখ্যা আছে বলে দুটো জিরো, 3, একটা সংখ্যা আছে বলে একটা জিরো, 5-এর পর কোনো সংখ্যা নেই তো আর লিখবো না, জিরো। প্লাস যেমন চিহ্ন আছে তেমন দেবো, এইটার বিস্তার হয়ে গেলে ব্র্যাকেট দিয়ে লিখে দেবো। 7 কি এই দুইটার বিস্তার ফর্ম কত বলো? দুটো জিরো। এই দুইটার বিস্তার ফর্ম 2, একটা জিরো, আর এর মান 1-এর মান তো একই হয়ে গেল। বেশ, এবারে এর 400-এর সাথে 200 যোগ করবো। 400, 200 কত হয়? 600। আর 30 আর 20 যোগ করলে কত হয়? 50, তাই তো? এই 10-এর হিসাবগুলো দেখবে যোগ করা খুব ইজি, তুমি মুখে মুখেই পারবে, চেষ্টা করতে হবে, শিখতে হবে তাড়াতাড়ি। তাহলে 400, 200 যোগ করলে কত হয়? 600। আর 30 আর 20 যোগ করলে কত হয়? 50। আর 5 আর 1 যোগ করলে হয় কত? 6। তাহলে তুমি বলো 600-র সাথে 50 যোগ করলে 650, 600-র সাথে 50 যোগ করলে 650, তার সাথে 6 যোগ করলে কত হয়? 656। 650, 6 যোগ করো, 6, 5, 6। ঠিক আছে, বুঝতে পেরেছি? চলো বিয়োগটা দেখি এরপর। না, এরও কি বিস্তার করে লিখবো। ঠিক আছে, যারই বলুক না কেন, মানে যোগ বিয়োগ গুণ ভাগ যাই বলুক না কেন, তুমি আগে বিস্তার করে লিখবে। ঠিক আছে, তাহলে যোগ বিয়োগ বা গুণ যাই বলুক না কেন, তুমি প্রথমে কি বিস্তার করে লিখবে। তাহলে বলো এই সংখ্যাটার বিস্তার কত হবে? না 7, 0, 0, 8 সংখ্যাটার 8, একটা জিরো, এই 8 সংখ্যাটার 8 তো একাই হবে, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দেবে। এই 2 সংখ্যাটার বলো, দুটো সংখ্যা আছে বলে দুটো জিরো, যোগ 6, একটা সংখ্যা আছে বলে একটা জিরো, আর 8-এর পরে তো কেউ নেই, তো 8 সিম্পল হয়ে গেল। দিয়ে কি এই শতকের সংখ্যার সাথে এর শতকের সংখ্যা বিয়োগ, এর দশকের সংখ্যার সাথে এর দশকের সংখ্যা বিয়োগ, এর এককের সংখ্যার সাথে এর এককের সংখ্যা বিয়োগ। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে 700 মাইনাস কত? 200, 700-র সাথে 200 বিয়োগ করে দিলাম, এটার সাথে ওটা বিয়োগ।
এই বিয়োগ চিহ্নের পরে যে ব্র্যাকেটটা থাকবে প্রথম সংখ্যার সাথে সেই সংখ্যাগুলো বিয়োগ হবে। কিন্তু হ্যাঁ, এর সাথে এর, এটার সাথে এটার, আর এটার সাথে এটার, 8টার মনে থাকবে। এর শতকের সাথে এর শতকের সংখ্যা, এর দশকের সাথে এর দশকের সংখ্যা, এর এককের সাথে এর এককের সংখ্যা। এখানে 1000 থাকলে এখানে যদি 1000 থাকতো তাহলে 1000-এর সাথে 1000-এর বিয়োগ করতাম। বোঝা গেছে? বেশ, তাহলে শতক 700-এর সাথে আমি এর শতক 200 বাদ দিয়ে দিলাম, যুক্ত, যোগ চিহ্ন দেবে অবশ্যই। 880 থেকে এর দশকের সংখ্যা কত আছে? 60, তাহলে -60 বিয়োগ করে দিলাম, দিয়ে আবার যোগ চিহ্ন। এই 8 সংখ্যাটা আছে এককের সাথে, আর এর এককের সংখ্যা কত? সেই 8ই আছে, তো 8 - 8 করে দিলাম। দেখো এরকম করতে পারবো কিনা। 700-র সাথে এর 200 বিয়োগ দিয়ে যোগ। এবার মনে হতে পারে দাদা বিয়োগ করতে বলেছে, যোগ কেন দিচ্ছ? অ্যাকচুয়ালি কী বলো তো, এটা যোগ বিয়োগের নিয়মে এটা যদি কাছাকাছি লিখি, মানে তুমি এখন জানো না যে এই মাইনাসগুলো গুণ হলে কি হয়, একটু আপার ক্লাসে জানবে, বাট তুমি ঘাবড়াবে না, যেতে ভুল হবে, ঠিক আছে, বা ডাউট হবে। তুমি খালি মনে রাখবে যে এর শতকের সাথে এর শতক বিয়োগ করে দিলাম, এর দশকের সাথে ওর দশক বিয়োগ করে দিলাম, এর এককের সাথে ওর একক বিয়োগ করে দিলাম, দিয়ে যদি সব কটাকে যোগ করে দিই তাহলে আমার বিয়োগের উত্তরটাই বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে 700 থেকে 200 বাদ গেলে বলো মুখে মুখে করতে হবে, কত হয় বলো, কত হয়? 500, 500, 600, 700, 500 সাথে কি 200 যোগ করো, 500, 600, 700 হচ্ছে। 80 থেকে 60 বাদ দিলে কত হয় বলো? 80 থেকে 60, 60, 70, 80, 20, তাই না? 60, 70, 80, 60-এর পর কত? 70, 80, 20, আর 8-এর সাথে 8 বাদ দিলে কত হয়? 0। তাহলে 500 সাথে 20 যোগ করলাম, আর 0 যোগ করা মানে কি সেই একই সংখ্যায় থেকে যাবে। 500 সাথে 20 যোগ করা মানে কত? 520, হয়ে গেল উত্তর। কত ইজি দেখেছো, বুঝতে পেরেছো তো? ভীষণ ইজি। তুমি একবার খালি দেখে নাও ভালো করে, আর কি কথাগুলো বললাম সেগুলো নোট ডাউন করে নাও খাতায়, তাহলে দেখো সব পারবে। ঠিক আছে, চলো পরেরটা করি। দেখো শর্টকাট পদ্ধতিতে তোমাকে গুণ করতে দিয়েছে, তাহলে তুমি কি করবে? যেটা বড় সংখ্যা থাকবে না সেটাকে প্রথমে ভেঙে নেবে বিস্তার করে। তাহলে বলো কত হবে? 4-এর সংখ্যার বিস্তার ফর্ম, দুটো সংখ্যা আছে বলে দুটো জিরো, 3 সংখ্যার পরে একটা জিরো আছে বলে একটা জিরো, 3-এর পরে একটা 5 সংখ্যা আছে তো একটা জিরো হলো, 5 সংখ্যাটা নিজে হলো, গণিত 7, এখানে যোগ দেবে না, এখানে গুণ আছে বলে গুণ, ব্র্যাকেট ক্লোজ 7। ঠিক আছে, এবারে 7-এর সাথে 400 গুণ করবে। আচ্ছা তোমাকে একটা জিনিস আমি বলে দিই, যদি সবাই ভুলে না যেয়ে থাকো, তোমাদের মনে আছে নিশ্চয়ই, ধরো 300-র সাথে 100 গুণ করলাম, বা ধরো 4-এর সাথে 300 সাথে না 3-এর সাথে 100 গুণ করলাম, বা 4-এর সাথে ধরো 200 গুণ করলাম, বা 2000 ধরো, আর 5-এর সাথে ধরো 7 এটা গুণ করলাম, দিয়ে বললো যে এই গুণগুলো তুমি করো। তাহলে এই গুণগুলো কী করে করতে হয় জানো? খুব ইজি। কখনোই কিন্তু তুমি এইভাবে গুণগুলো করবে না, এখানে 2 বসালে দিয়ে এখানে 3 দিয়ে গুণ করলে একটু বড় হবে, এই গুণগুলো মুখে মুখে হবে, এইভাবে করবে না। এইভাবে মানে করলে যে উত্তর মিলবে না তা নয়, কিন্তু বড় হবে, টাইম যাবে। তোমাকে আমি মুখে মুখে করা শিখিয়ে দিচ্ছি, দেখো কত ইজি। তুমি কি করবে? এখানে যে সংখ্যাটা থাকবে, এই যে এখানে আর এখানে, এই সংখ্যাটা জিরোগুলো বাদে এখানে কটা জিরো আছে বলো তো? দুটো জিরো। তো তুমি রাফে ক্যালকুলেট করে রেখে দাও যে কটা জিরো আছে, গুণে রেখে দিলে দুটো জিরো। ঠিক আছে, তুমি আর এই জিরোগুলোকে ভাববে না যেগুলো আছে। তাহলে জিরো বাদে কোন সংখ্যাটা পড়ে রয়েছে? 1, সেই 1 সংখ্যাটার সাথে এই সামনেকার সংখ্যাটা গুণ করবে। তাহলে 3-একে গুণ করলে কত হয় বলো? 3 হয়। কটা জিরো হাতে গুণে রেখেছিলে? দুটো জিরো। এখন এই দুটো জিরো বসিয়ে দাও, হয়ে গেল। দেখছো কত ইজি? বেশ, তাহলে এখানে বলো কটা জিরো রয়েছে? 3টে জিরো। 3টে জিরো হাতে গুণে রাফে রেখে দাও, যে আমার কাছে 3টে জিরো আছে। তাহলে এর প্রথম সংখ্যা কত? 2, আর এর প্রথম সংখ্যা কত? 4। তাহলে 4 সঙ্গে 2 গুণ করলে বলো 4 দুগুণে কত হয়? 8 হয়। তাহলে 8 লিখে দিলে, 8 লিখে দিলে। কটা সংখ্যা হাতে গুণে রেখেছিলে? 3টে। এখন 3টে জিরো বসিয়ে দিলে। ঠিক আছে, বুঝতে পেরেছো না পারোনি? এবার দেখো এখানে কটা সংখ্যা জিরো আছে? 4টে। 4টে হাতে গুণে রেখে দিলে। তাহলে এর প্রথম সংখ্যা 7, এর প্রথম সংখ্যা কত? 5। 5-এর সাথে গুণ করলে কত হয়? 35। 35 লিখলে। কটা জিরো হাতে গুণে রেখেছিলে? 4টে। তাহলে 1, 2, 3, 4, যটা হাতে গুণে রেখেছিলে জিরো তটা বসিয়ে দিলে। বুঝতে পেরেছো না পারোনি? বেশ, এবার এখানে এসো। এই 7টা বুঝলে এই 400-র সাথেও গুণ করবে, এই 7টা 30-এর সাথেও গুণ করবে, এই 7টা 5-এর সাথে গুণ করবে, যা পাবে সেটা এখানে যোগ যোগ আকারে লিখে দেবে। ঠিক আছে, তার মানে আমি কি বলতে চাইছি, এই 400টা 7-এর সাথেও গুণ হবে, যুক্ত 30-এর সাথেও গুণ হবে, 7টা এই 7টা এর সাথেও গুণ, এর সাথেও গুণ, এর সাথেও গুণ, কিন্তু যোগ যোগ আকারে লিখবো এইভাবে। দেখো এই 7টা 400 সাথে গুণ হয়, 400 × 7 হয়েছে। ইন্টু মানে হচ্ছে গুণ, গুণের সাইন, মাল্টিপ্লিকেশন বলে এটাকে।
7টা 30-এর সাথে গুণ হয় 30 × 7 বা 30 গুণিত 7 হয়েছে, 7টা 5-এর সাথে গুণ হয় 5 × 7 বা 5 গুণিত 7 হয়েছে। এখন দেখো বলো এই গুণটা কি করে করব, না এই গুণটা এরকম মতো কি শূন্যগুলো কাউন্ট করে পেছনে বসিয়ে দেবো, তাহলে কটা শূন্য আছে, দুটো, মনে রেখে দেবো, দুটো শূন্য, দুটো জিরো আছে, দুটো, তাহলে 4-এর সাথে 7 গুণ করলে কত হয়, 4 7 28, 28, দুটো জিরো আছে বলে দুটো জিরো মনে মনে রেখেছিলাম, যেটা দুটো জিরো রাফে। বলো একটা জিরো আছে, তাহলে একটা জিরো কাউন্ট করে রেখে দিলাম রাফে। 3-এর সাথে 7-এর এই প্রথম সংখ্যার সাথে এই প্রথম সংখ্যা গুণ করবো, 3 7 কত বলো ঝট করে 21, আর একটা জিরো হাতে গুণে যেটা রেখেছিলাম মনে, সেটা একটা জিরো বসিয়ে দিলাম। আর 5 7 বলো যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম, 5 7 কত 35। তাহলে দেখো এটার কাজ করে এখানে বসালাম, যুক্ত চিহ্ন আছে যুক্ত চিহ্ন দিলাম, এটার কাজ করে এখানে বসালাম, যার কাছে কাজ করেছি তার কাছে বসিয়ে দিয়েছি, তারপরে কি যুক্ত চিহ্ন আছে যুক্ত চিহ্ন দিয়েছি, এটার কাজ করে এখানে বসিয়ে দিয়েছি ওর জায়গায়। এবারে বলো এই কটা যোগ করে দেবো, এবারে এই কটা যোগ তুমি ওই নিয়মে করতে পারো বা ডাইরেক্ট এরপরে তুমি যোগ করে দিতে পারো, ঠিক আছে, বা ওই নিয়মে চলো করো। তাহলে এটা কত হচ্ছে বলো, এটার বিস্তার করে লিখবো, 2 হচ্ছে কটা সংখ্যা আছে, 1 2 3, 1 2 3, 8টার 8, 8-এর পরে দুটো সংখ্যা আছে বলে দুটো জিরো, আর এই জিরোগুলো বিস্তার করে লেখার দরকার নেই, কারণ ওগুলো মান তো একই হবে, কোনো ব্যাপার নেই। 2টার বিস্তার করে লিখলাম, দুটো সংখ্যা আছে বলে দুটো জিরো, প্লাস 10টার বিস্তার করে লিখলাম 10, আর এই জিরোর বিস্তার করে তো লেখার দরকার নেই, ওটা একই হবে। এর 35-এর 30 হলো, প্লাস কত 5 হলো, 5 থেকে পড়তে হবে কারণ ওর কাছে কোনো সংখ্যা নেই, 3, 3-এর পরে 5 আছে বলে 3-এর পরে একটা জিরো, 5 এই 3 হলো, আর সব যোগ যোগ আকারে, একবার এর কাজ শেষ হয়ে গেলে এরপর শুধু যোগ যোগ দিয়ে হবে, আর কোথাও টেনশন নেই, বিস্তার করে লিখবে আর, ঠিক আছে বেশ। এবার বলো কত উত্তর হবে, দেখো দশকের সাথে দশকের গুণ, শতকের সাথে শতকের গুণ, হাজারের সাথে হাজারের গুণ, তাহলে আমি বুঝতে পারছি এখানে হাজার রয়েছে, 2000, তা হাজার তো কোথাও নেই, তাহলে ওই থাক এখন, ওকে নিয়ে এখন নড়াচরণ করবো, এটা 2000, এটাকে আমি রেখে দিলাম, এটাকে নিয়ে আমি কোনো নড়াচরণ করবো না। 800-র সাথে 200 যোগ করলে কত হয়, 800 900 1000, তাহলে 1000 হচ্ছে, 1000 লিখে দিলাম, এই একটা বাংলায় লিখবে, 1000 লিখে দিলে, ঠিক আছে। 800-র সাথে 200 যোগ করলাম গো, 1000 হচ্ছে না, 1000 লিখে দিলাম। 10-এর সাথে 30 যোগ করলে কত হয় বলো, 40, 40 লিখে দিলাম, 5 যেমন আছে তেমন থাকলো, ঠিক আছে বেশ। এবারে 2000-এর সাথে 1000 যোগ করলে কত হয়, 3000, 3000, 3000-এর সাথে যোগ করলে কত হয় 3040, আর 5 যোগ করলে 40-এর সাথে 5 যোগ করলে 45, তাহলে 3045, তাহলে 3 0 4 5 হয়ে গেল 3045। ইন্ডিয়ান নেমে বললে 3টে পরে কমা, দরকার নেই কমাটা, বাদ দাও, করতে পারবে, ঠিক আছে চলো পরেরটা করি তাহলে। আচ্ছা এখন দেখো এটা দুটো সংখ্যা দিয়ে দিচ্ছে, আগে এটা আমাদের 7 ছিল, তাহলে এটা কি করে করব, না প্রথমে যেটা ছোট সংখ্যা থাকবে এখন সেটাকে ভেঙে নেব বিস্তার করে, তাহলে 15 মানে কত, 1 0 আর 5 মানে 10 + 5 15, দিয়ে 10টা একবার এর সাথে গুণ করবো, 5টা একবার এর সাথে গুণ করবো, 3 3 5 10 গুণ করে দিলাম, 3 3 5 5 গুণ করে দিলাম, ঠিক আছে বেশ। এবার এই দুটোর মধ্যে যা আমরা উত্তর পাবো তাদেরকে কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে কি বললাম, যে দুটো সংখ্যা থাকলে তাকে আগে ভেঙে নেবো বিস্তার করে, যেটা পাবো তার প্রথম সংখ্যাটা একবার সেই সংখ্যা দ্বারা গুণ করে ব্র্যাকেটে লিখবো, আর তারপরে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা দ্বারা গুণ করে ব্র্যাকেটে লিখবো। এবারে এই গুণটা তুমি আগে যেরকম করে এলে ঠিক সেইভাবেই করতে পারো বা ডাইরেক্ট করতে পারো। দেখো তোমাকে কি বলেছিলাম, একটা জিরো আছে, তাহলে গুণে রেখে দাও, মাইন্ড করে গুণে রেখে দাও, তুমি মাইন্ডে একটা জিরো আছে, তাহলে 1-এর সাথে এই সংখ্যাটা গুণ করলে কত হয়, 1-এর সাথে 335কে গুণ করলে কত হয়, সেই 335 তো হবে, 1-এর সাথে তুমি যাই গুণ করো সেই সংখ্যাটাই হয়, আর মাইন্ডে কত গুণে রেখেছিলে, একটা জিরো ছিল, তাহলে একটা জিরো বসিয়ে দিলে, যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিয়ে দিলে। এবারে এইটার সাথে তুমি গুণটা, এটার সাথে গুণটা তুমি বিস্তার করে করবে রাফে, 3 3 5 করলে গণিত 5 আছে, তাহলে 3 এটাকে বিস্তার করে দিলে 300 হলো, 3টে জিরো, এখানে এটা জিরো না এটা 3, হ্যাঁ 3, একটা সংখ্যা আছে বলে 30 আর 5 আছে বলে 5, গণিত কত হলো 5 হলো, এটা সেই 7 দিয়ে যে গুণটা করলাম প্রথমে সেটা, তাহলে 5-এর সাথে এটা গুণ করব, 300 গুণিত 5 যুক্ত 30 গুণিত 5, এই 5টা এর সাথে গুণ করব, যুক্ত এই 5টা এর সাথে গুণ করব, 5 × 5, তাহলে 5 আর 3 কত হয় 15, দুটো শূন্য মাইন্ডে গুণে রেখে দিলাম, দুটো জিরো বসিয়ে দিলাম, 5 3 কত হয় 15, একটা জিরো আছে একটা, 5 5 কত হয় 25, হয়ে গেল, ঠিক আছে। এবার এটার মানটা এখানে বসিয়ে দেবো, 1 5 0 0
1 5 0 25, এটা 1। ঠিক আছে, একটু কমপ্লেক্স থাকলে সব কটাকে বিস্তার ফর্মে ভাগ করে লিখে নেবো আমি। তাহলে 3 কটা জিরো আছে, 3টে জিরো আছে, 3 2টো জিরো, 5 একটা জিরো, আর জিরোর আমি বিস্তার না করলেও হবে। তাহলে এই সংখ্যাটা বিস্তার করে লিখে দিয়েছি। বেশ, এর সংখ্যাটা কত? 1 3টে জিরো, 5 2টো জিরো, আর ওটা আমি এই জিরোগুলো বিস্তার না করলেও হবে। তাহলে 1 0 0 5 1 0 0 প্লাস 5 0, আর এই জিরোটার বিস্তার না করলেও হবে 20 5। তাহলে সব কটার বিস্তার করে লিখে দিয়েছি, সব সংখ্যার এই সংখ্যাটা বিস্তার এটা, এই সংখ্যাটার বিস্তার এটা, এই সংখ্যাটার এটা, আর এই সংখ্যাটার ওটা। তাহলে বলো, হাজারের সাথে হাজারের যোগ, মানে শতকের সাথে শতকের যোগ, দশকের সাথে দশকের যোগ, এককের সাথে এককের যোগ। তাহলে 3000 1000 4000, আর কোথাও হাজার আছে? দেখো 3000 1000 4000, তাহলে আর কোথাও হাজার নেই। তাহলে উত্তর কত হলো আমার? 4000। বেশ, 300 300 500, তাহলে 5 আর 3 800, 800 দেখো 100 900, তাহলে কত হলো আমার? 900। বেশ, 50 50 100 50, দেখো 50, দেখো 50 50 50 100, আর 20 যোগ করলে কত হয়? 120, 5 যোগ করলে 125, 125 হয়ে গেল। বুঝতে পেরেছ না পারোনি? বুঝতে পেরেছ? বেশ, এবারে এইটাকে 125 টাকা বিস্তার করে লিখবো। 8000 যেমন আছে, 900 যেমন আছে, 25 যেমন আছে, এটার আর এমনি বিস্তার করলাম না, মানে 25টাকেও ভাঙলাম না। দেখো বুঝতে পারবে, শুধু 100 যেটা আছে সেটা কি 9-এর সাথে গুণ যোগ হবে তো, কারণ এখানে শতক একটা আমি পাওয়া যাচ্ছে। তাহলে 900 আর 100 যোগ করলে কত হয়? 1000। বুঝতে পারলে, এটা 125 হয়েছে। তাহলে শতকের ঘর হচ্ছে আমার এটা, যেখানে আমার 900 অলরেডি আছে। তাহলে আমি এটাকে একটু বিস্তার করে লিখে নিলাম, 100 + 25 ভেঙে নিলাম। ঠিক আছে, তুমি এটা 20 + 5ও করতে পারো, 25 কোনো চাপের কিছু নেই। এটা তুমি 20 মানে +5, মনে হতে পারে যে দাদা শুধু 25 লিখে দিল কেন, অঙ্কটা আলাদা হয়তো, তা নয়, সব অঙ্কই একই। দেখো এরপর, তাহলে 100 900 যোগ করলে কত হয়? 1000, আর 4000, 4000-এর সাথে ওই 1000, এই 1000 যোগ করলে কত হয়? 5000। বুঝতে পারলে না? ধরো এরকম 4000 রয়েছে, 900 100 যোগ করলে কত হয়? আরও 1000 হলো তো, আর 20 25 যোগ করলে, 20 আর 5 যোগ করলে 25, তাহলে 4000 আর 1 যোগ করলে কত হয়? 4000 আর 1 যোগ করলে বলো, 4000 1 কত? 5025, তাহলে উত্তর হবে তোমার 5025। তো এইভাবে করতে হবে আর কি, তোমাকে বিস্তার করে শর্টকাট পদ্ধতিতে। এরপরে এখন এটা মনে হচ্ছে একটু লম্বা প্রসেস, বা তুমি যখন করতে করতে হ্যাবিট হয়ে যাবে না, তখন এগুলো খুব ইজি মনে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, সেটা প্র্যাকটিস করতে করতে হবে, একবারে হবে না। ঠিক আছে, ব্যাস। এখন দেখো বুঝতে পারলে কি না, তোমাকে করতে কীভাবে হবে। তোমার বইয়ে অঙ্ক আছে, এইগুলোকে এইভাবেই করতে হবে। ঠিক আছে, আচ্ছা ব্যাস। তো আমরা বড় থেকে ছোট তো করেছি, ধরো 5 6 লেখা রইলো। আমরা জানি এটা বড় এটা ছোট, তো আমরা কিভাবে করি? বড় থেকে ছোট সাজায়া পাই, দিয়ে আমরা 6,5 লিখি। তোমাকে যদি এই দুটো সংখ্যা আমি দিয়ে দিই, যে এই দুটো সংখ্যা দিয়ে দিলাম, দিয়ে বলো যে কে বড় কে ছোট, তাহলে তুমি কি লিখবে? বড় থেকে ছোট সাজায়া পাই 6,5, অথবা তুমি মুখে ডাইরেক্ট বলে দিতে পারো যে 6 বড়। এখন এই বড় ছোট যদি দুটো সংখ্যা থাকে শুধুমাত্র, আর যদি মানে বড় সংখ্যা না থাকে, এখানে যদি থাকতো ধরো 7, তাহলে আমি কি লিখতাম? এখানে 7, বড় থেকে ছোট সাজিয়ে পাই 7 5 7 6 5, তাই না? বেশ, এখন ধরো তোমাকে খালি দুটো সংখ্যা দিল, যে 5 আর 3, এই দুটো সংখ্যার মধ্যে বলো কে বড় কে ছোট। তো আমরা জানি 5 বড় 3 ছোট, বাট আমরা কি এইভাবে লিখে বোঝাবো? বড় থেকে ছোট সাজায়া পাই, এইভাবে লিখে বোঝালে আমাদের কি হবে? অনেকটা লিখতে হচ্ছে, তাই না? অনেকটা লিখতে হচ্ছে, অনেকটা টাইম যাবে। সেই জন্য আমরা কিছু সাইন ইউজ করি। কি সাইন বলো তো? একটা এরকম সাইন, একটা এরকম সাইন, আর একটা এরকম সাইন। বুঝতে পেরেছো? এই 3টে সাইন আমরা ইউজ করি কোনো জিনিসকে সমান বোঝাতে, কোনো জিনিস কারোর থেকে বড় বোঝাতে, বা কোনো জিনিস কারোর থেকে ছোট বোঝাতে। এই যে সাইনটা আছে না, এই যে সাইনটা আছে, এটাকে বলে গ্রেটার দেন সাইন, মানে এটাকে নাম হচ্ছে গ্রেটার দেন সাইন। গ্রেটার দেন, THAN, GREATER, গ্রেটার দেন, এটাকে বলে গ্রেটার দেন সাইন। এখন জানো কি বটে, তারপর আমি বলছি কিভাবে করতে হবে।
ঠিক আছে, এই যে সাইনটা রয়েছে এটাকে বলে লেস দেন সাইন, লেস দেন সাইন আর লিখলাম না, সবাই এগুলো সবাই সাইন। তাহলে এটাকে বলে গ্রেটার দেন সাইন, এটাকে বলে লেস দেন সাইন। অর্থাৎ এই চিহ্নটাকে যদি তুমি ঘুরিয়ে দাও, এই চিহ্নটাই গ্রেটার দেন সাইনটাকে যদি ঘুরিয়ে দাও তাহলে সে হয়ে যাবে কি লেস দেন সাইন। দেখো ভালো বুঝতে পারবে। আর এই চিহ্নটাকে তো আমরা সবাই জানি, এটাকে কি বলা হয়, ইকুয়াল সাইন, ইকুয়াল টু বা ইকুয়াল সাইন মানে কি সমান। ধরো এরকম 3 রইল, তো এই দুটো সংখ্যা আমি যদি বলি বড় ছোট বার করো, তো বড় ছোট তো নয়, এই দুটো সংখ্যা তো দুজনেই সমান, তাহলে এদের মিডিলে কি বসিয়ে দিলাম, সমান বসিয়ে দিলাম। যে এই দিকে আমি যে সংখ্যাটা লিখেছি ওই দিকেও যে সংখ্যাটা লিখেছি সেই দুটো সমান, ঠিক আছে। তাহলে সমান ইকুয়াল টু সাইনটা বসিয়ে দিলাম, কি বললাম, ইকুয়াল টু, ঠিক আছে, মনে থাকবে। বেশ, এখন গ্রেটার দেন সাইন আর লেস দেন সাইন এটা কিভাবে বসাবো যখন কোনো সংখ্যা ইকুয়াল থাকবে না। এবার দেখো এই গ্রেটার দেন বা লেস দেন সাইন, এই যে গ্রেটার দেন বা লেস দেন সাইন, এদের দেখো একটা দিক কি, একটা দিক কি ছুঁচালো আর একটা দিক কি বড় মতো হাঁ। এটা ছুঁচালো, এই দিকটা ছুঁচালো আর এই দিকটা কি বড় মতো হাঁ। এরও দেখো এই দিকটা কি ছুঁচালো, এটা হচ্ছে বড় মতো হাঁ। বুঝতে পেরেছ? আচ্ছা, বড় মতো হাঁ মানে সবসময় এই দিকে বা এই দিকে সবসময় বড় সংখ্যা বসবে। কি বললাম, বড় সংখ্যাটা বসবে। আর ছোট মতো ছুঁচালো বা ছোট মতো জিনিস মানে এদিকে সবসময় কি ছোট সংখ্যা বসবে। তাহলে কি বললাম, এইদিকে সবসময় বড় সংখ্যা বসবে আর এইদিকে সবসময় ছোট সংখ্যা বসবে। অর্থাৎ এই ছুঁচের এই দিকে যে সংখ্যাটা লেখা থাকবে সেটা ছোট সংখ্যা হতে হবে, এই ভাঁয়ের এইখানে যে সংখ্যাটা লেখা থাকবে সেটা বড় সংখ্যা হতে হবে, ঠিক আছে। সিমিলারভাবে বলো, এদিকে যে সংখ্যাটা লিখবো সেটা কি বড় সংখ্যা লিখবো আর এইদিকে যে সংখ্যাটা লিখবো সেটা ছোট সংখ্যা লিখবো। বুঝতে পেরেছি? খুবই ইজি জিনিস, দেখো, ঠিক আছে। বেশ, এবার বলো 5 আর 3 আমাকে দিয়েছে, দিয়ে বলেছে এই দুটোর মধ্যে কে বড়। আমরা জানি কি 5 বড় 3 ছোট। তাহলে বলো আমি কি সাইন ইউজ করবো এখানে, অফকোর্স গ্রেটার দেন সাইন ইউজ করবো। দেখো বড় হাঁটার দিকে কি 5টা বসেছে, 5টা বড় বলে, আর ছোট সংখ্যা 3 বলে দেখো ছুঁচটার দিকে কি এই ছুঁচটার দিকে 3টা বসেছে। বুঝতে পেরেছি? অর্থাৎ যখন কমা দিয়া না থাকবে তখন আমরা গ্রেটার দেন লেস দেন সাইন ইউজ করতে বললে আমরা এভাবে করব, ঠিক আছে। আরও কিছু এক্সাম্পল দেখো, বুঝতে পেরে যাবে। 3 2 5 6 9 7 এরকম রইলো ধরো। তাহলে বড় এই দুটোর মধ্যে কে ছোট কে বড়, 3টা বড় 2টা ছোট। তাহলে 3-এর দিকে হাঁ করব, 3-এর দিকে হাঁ করব। মনে রাখতে হবে না যে গ্রেটার দেন সাইন হবে লেস দেন সাইন হবে, এরকম তোমাকে পরীক্ষায় এরকম লিখে দেওয়া থাকবে, দিয়ে এদের মিডিলে এরকম বক্স করে দেওয়া থাকবে যে কোন সাইনটা হবে তুমি বলো, এরকম বক্স করে দেওয়া থাকবে, ঠিক আছে। অর্থাৎ তুমি সংখ্যা দুটোকে নড়াতে পারবে না। তাহলে তুমি জানো কে বড় এখানে, বলো এই 5 আর 6-এর মধ্যে কে বড়, 6টা বড়। তাহলে হাঁটা কোন দিকে হবে, এদিকে হবে। তাহলে এটা যে গ্রেটার দেন সাইন হবে না লেস দেন সাইন হবে আমার জানার দরকার নেই, আমার খালি বড় সংখ্যা যেটা বড় আমি তার দিকে হাঁ করবো। দাদা এটাই বলেছিল আমি এটাই করব। এরপরে এই চিহ্নটা আমি বুঝতে পারছি লেস দেন সাইন। তোমাকে যদি এই চিহ্নটা তারপরে বলতে বলে তাহলে তুমি লেস দেন কথাটা লিখে দেবে, লেস দেন সাইন। ওকে, বলো এখানে বক্স করে দেওয়া আছে 9 7কে তুমি নড়াতে পারবে না, তাহলে এখানে কোন চিহ্ন বসবে, সমান চিহ্ন বসবে না। 9 আর 7 তো ইকুয়াল নয়, তাহলে সমান চিহ্ন কেন বসবে, সমান চিহ্ন তো বসতেই পারে না। একই সংখ্যা থাকলে তবে সমান চিহ্ন বসতে পারে। যদি 2 আর 2 এরকম দিয়ে ইয়ে করা থাকে তাহলে তুমি এখানে মিডিলে কি সমান চিহ্ন লিখবে। বোঝা গেল? বেশ, তাহলে 9 7-এর মধ্যে 9 বড়, তাহলে এখানে হাঁটা ওর দিকে হয়ে গেল 9-এর দিকে। তাহলে এই সাইনটার নাম কি, গ্রেটার দেন সাইন। বুঝতে পেরেছি না পারিনি? ইজি না, ভীষণ ইজি। এখন ধরো এই সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে বলেছে গ্রেটার দেন লেস দেন বা কোথায় ইকুয়াল হবে সেটা তুমি লেখো, এই 3টে সংখ্যা এদের মিডিলে। এই যে এই কটা হচ্ছে আমাদের অঙ্কটা, এটা একটা এটা একটা এটা একটা এটা একটা, মোট 4টে আমাদের এরকম অঙ্ক দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে কোথায় গ্রেটার দেন কোথায় লেস দেন আর ইকুয়াল সাইন হবে সেটা লিখতে, ঠিক আছে। তাহলে তুমি জানো যে ভগ্নাংশগুলোর ক্ষেত্রে এগুলোকে কী হচ্ছে, এগুলো ভগ্নাংশ। যেমন নিচেরটা হর বড় লব ছোট মানে কি প্রকৃত ভগ্নাংশ, লব বড় আর হর ছোট মানে কি অপ্রকৃত ভগ্নাংশ, আর 1/2 বা 1/3 এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ, তাই তো? এগুলো আমরা জানি, পড়েছি এর আগে। বেশ, তো 5-এর 12 আর 6-এর 12 আমরা জানি হর যদি একই থাকে, ভগ্নাংশের হর যদি একই থাকে, ভগ্নাংশের হর যদি একই থাকে তাহলে যার লব বড় সেই হচ্ছে বড়, সেই সংখ্যাটা হচ্ছে বড়। কি বললাম আবার বলছি, যদি
হর একই থাকে, যদি হর ভগ্নাংশের যতগুলো ভগ্নাংশ ততগুলোর হর যদি একই থাকে তাহলে যার লব বড় সেই হচ্ছে বড়। ঠিক আছে, বেশ। তাহলে বলো এখানের মধ্যে কোন সাইনটা বসবে না? এই দিকটা তো বড় সংখ্যা, এ দেখো 12 দুটোরই 12 একই, আর এটা 6 এটা 5, তো এটা একটা বড় সংখ্যা, তাহলে এইদিকে হাঁটা করে দিলাম। এবার এটা কি সাইন? এটা লেস দেন সাইন, হয়ে গেল। বুঝতে পেরেছো কত ইজি? দেখো নেক্সট দেখো এখানে বলো 3 3 দুজনারই হর একই, তাহলে কি 6টা বড় আর এর 5টা ছোট, তাহলে এর লব বড়, তাহলে হর একই থাকলে তোমার যার লব বড় সেই বড়। তাহলে আমি হাঁটা এইদিকে করে দিলাম, কারণ হাঁটাতে বড় সংখ্যা বসবে। বেশ, এই সংখ্যাগুলো কী করে করবো? এই সংখ্যাগুলো আগে ভেঙে নেবো, একটা স্টেপে কি আমরা একটু ভেঙে নেবো। ঠিক আছে, আচ্ছা আমরা জানি এটা কি করে ভাঙতে হয়। এটার সাথে এটা গুণ করতে হয়, এটার সাথে এটা গুণ করতে হয়, তারপরে যেটা বেরোয় সেটা একটা যোগ করতে হয়, অর্থাৎ কি 1-এর সাথে 2, এই দুইটা একের সাথে গুণ করতে হয়, যা পেলাম তার সাথে এই লবে যা থাকবে তাকে যোগ, আর এইখানে হরেতে যেটা লেখা থাকবে সেটা এর নিচে লিখে দেবো, তাই তো? এটার ক্ষেত্রেও ভেঙে নিই, বলো কি হবে না 2 × 1, দেখো 2 × 1 এর সাথে এটা গুণ করব, যা পাবো তার সাথে তার লবটা কি করব যোগ করে দেবো 2। ঠিক আছে, তাহলে এটা কত হলো 2, 2 একে 2 একে 3, 3 এর 2, আর এটা কত হলো 2 একে 2 আর 3, 5 এর 2, 5 এর 2। তাহলে বুঝতেই পারছো 2 2 দুজনের কি হর একই, তাহলে লব এর বড়, তাহলে এরকম সাইন হলো। ঠিক আছে, হাঁটা ওইদিকে বসালাম। বেশ, এটা নিচে লিখি একটু। 6 12 আর 1 আছে। দেখো আমরা জানি কি প্রকৃত ভগ্নাংশগুলোর থেকে সর্বোচ্চ মান কত হয়? 1-এর হয়, তাই না? মানে যত আমাদের প্রকৃত ভগ্নাংশ আছে তাদের সবার থেকে উপরের মানে বড় সংখ্যা হচ্ছে কত? 1। তাহলে এখানে 6 আর 12 বড় বড় সংখ্যা থেকে ঘাবড়ে যাবে না, এটা কি আছে? ভগ্নাংশ আছে এবং প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা 1-এর থেকে ছোট হবেই হবে। তাহলে 1-এর থেকে একটা হচ্ছে কি বড়, হয়ে গেল গ্রেটার দেন সাইন, এই সরি লেস দেন সাইন, হয়ে গেল লেস দেন সাইন। তাহলে সব কটাতেই আমাদের কি হলো? লেস দেন সাইন হলো। তাহলে করতে পারবে এইভাবে। ঠিক আছে, চলো পরেরটা দেখি। আচ্ছা, এখন দেখো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তোমাকে করতে বলেছে, আর 1 2 3 4 এরকম তোমার 4টে সংখ্যা দিয়ে দিয়েছে। ঠিক আছে, কমা কমা দিয়ে, একটা আলাদা, দুইটা আলাদা, তিনটে আলাদা, চারটে আলাদা, কেউ কারির সাথে কিন্তু এক নয়, মনে থাকবে? বেশ, তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা করতে বলেছে, তুমি কি করে করবে দেখো, বলে এরকম করে লিখবে। ঠিক আছে, বৃহত্তম সংখ্যা বলে, তাহলে এই কটা সংখ্যা দিয়ে তোমাকে সবচেয়ে বড় সংখ্যা বানাতে হবে। তা হ্যাঁ গো, এদেরকে বড় থেকে ছোট সাজিয়ে দিলেই তো বৃহত্তম সংখ্যা হয়ে যাবে, হবে না? হয়ে যাবে। তাহলে একটা জিনিস মনে রাখবে যে যে সংখ্যাগুলো তোমাকে কমা কমা দিয়ে দেওয়া আছে সেগুলোকে যদি বড় থেকে ছোট একবারে সাজিয়ে দিই তাহলে আমার কি সবচেয়ে বড় সংখ্যা বা বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বড় থেকে ছোট পরপর সাজিয়ে দেবে। ঠিক আছে, এটা লেখার দরকার নেই, এটা তোমাকে মনে রাখার জন্য বললাম, তুমি বৃহত্তম সংখ্যা বলে লিখবে জাস্ট। তাহলে বলো সবচেয়ে বড় সংখ্যা কত? 4, তারপর কত? 3, তারপরে 2, তারপরে 1। আচ্ছা, এরপরে কি আর কমা দেব না? আর কিন্তু কমা দেব না উত্তরে, মনে থাকবে। এই যে তোমাকে কমা কমা দিয়ে সংখ্যাগুলো দিয়েছে, দিয়ে বলেছে এইগুলো নিয়ে তুমি সবচেয়ে বড় সংখ্যা বানাও। কেউ একজন এটাও বানাতে পারতো 3 4 2 1, কিন্তু তার থেকে দেখো আমাদের সংখ্যাটা কি সবচেয়ে বড়, তুমি কি বড় থেকে ছোট সাজিয়ে দেবে। যেই সংখ্যাটা হয়ে গেল বৃহত্তম সংখ্যাটা, তারপর আর কমা দেবে না, মনে থাকবে। কখনোই তুমি 22-এর মাঝে কি কমা দাও? 22, আমি তোমাকে 22 লিখতে বলি, তাহলে তুমি কমা দাও? কমা দাও না তো। আর কমা দিয়ে দিলে মনে হবে কি এটা 2 আলাদা, এটা 2 আলাদা, মানে 2 টাকা 2 টাকা বোঝাবে, 4 টাকা। বুঝতে পেরেছো না? পারোনি? বেশ, এরপরে ক্ষুদ্রতম সংখ্যা বললো, ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে তুমি কি করবে? ছোট থেকে, ঠিক আছে, ছোট থেকে বড় সাজাবে। কি বলো? ছোট থেকে বড় সাজাবে। তাহলে ছোট থেকে বড় বলো, ছোট কোনটা? 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, কোনো কমা দেব না উত্তর লেখার পর, মনে থাকবে। যে বৃহত্তম সংখ্যা বললে বড় থেকে ছোট পরপর সাজিয়ে দেবো, ক্ষুদ্রতম সংখ্যা বললে একদম ছোট থেকে বড় পরপর লিখে সাজিয়ে দেবো, কিন্তু উত্তর হয়ে যাওয়ার পর আর কমা দেবো না, এখানে যেমন কমা আছে, মনে থাকবে। বেশ, চলো তারপর দেখি। দ্বিতীয় নম্বর দিয়েছে, ধরো দেখো এখানে দেখো এই সংখ্যাটা দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে কি
যে এই সংখ্যাগুলো দ্বারা সবচেয়ে বড় সংখ্যা বৃহত্তম সংখ্যা বানাও, বা আর এই সংখ্যাগুলো দিয়ে সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা বানাও। তাহলে তুমি কি করে করবে না, তোমাকে বলেছি বৃহত্তম সংখ্যা মানে কি বড় থেকে ছোট সাজাবে। তাহলে বড় কোনটা? 7, তারপরে 3, তারপরে 5, 0, 7, 3, 5, 0 হয়ে গেল। বড় থেকে ছোট আকারে সাজিয়ে দিলাম পরপর, কিন্তু আর কমা দেবো না, মনে থাকবে? হয়ে গেল। এটার সংখ্যাটা কত? 7350। যদি কথায় লিখতে বলে তোমাকে সেই সংখ্যাটা, যে এইগুলো দিয়ে সবচেয়ে বৃহত্তম সংখ্যা বানাও এবং তাদের কথায় লেখো, তাহলে তুমি কি করবে? একক, দশক, শতক, হাজার, তাহলে 7350 বা 350। ঠিক আছে, পারবো তো করতে? আচ্ছা, ক্ষুদ্রতম সংখ্যা দেখো। ক্ষুদ্রতম সংখ্যা সব ছোট সংখ্যা কোনটা? 0, তারপরে কোনটা? 3, তারপরে কোনটা? 5, তারপর কোনটা? 7। তাহলে 0, 3, 5, 7 হলো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। বোঝা গেল? এটা তুমি করবে। কিন্তু ধরো আমি যদি বললাম যে তোমার কাছে 2 টাকা আছে, আমি বললাম ধরো তোমার কাছে 5 টাকা আছে, 5 টাকা আছে। কেউ একজন বলতে পারে তো যে তোমার সামনে 0.5 টাকা আছে, বা কেউ বলতে পারে কি তোমার সামনে 005 আছে। 5 টাকা মানে 5 টাকা বোঝাবে, 0.5 মানেও 5 টাকা বোঝাবে, 005 মানেও 5 টাকা বোঝাবে, আবার 000000005 মানেও সেই 5 টাকায় বোঝাবে। আমরা জানি যে সামনে 0 লেখা থাকলে, কোনো সংখ্যার সামনে 0 লেখা থাকলে সেই জিরোগুলোর কোনো দাম থাকে না। কোনো সংখ্যার সামনে 0 লেখা থাকলে সেই জিরোগুলোর কোনো দাম থাকে না, এগুলোর কোনো কি দাম নাই। বুঝতে পেরেছি না পারিনি? এটা এই সিঙ্গেল 5 টাকাই বোঝাবে। কিন্তু হ্যাঁ, কোনো সংখ্যার পরে জিরোর দাম আছে। ধরো এটা 5 টাকা, কিন্তু তুমি যদি পেছনে জিরো বসিয়ে দাও, এই সংখ্যাটার পেছনে জিরো, তার মানে 50 টাকা হয়ে গেল। তারপর আবার যদি কেউ দুটো জিরো বসিয়ে দেয়, 500 টাকা হয়ে গেল। সেইখানগুলোর জিরোর দাম আছে, পেছনে জিরো বসালে দাম আছে কোনো সংখ্যার পেছনে জিরো বসালে, কিন্তু সামনে জিরো বসালে সেই সংখ্যাগুলোর কি দাম থাকে না। মনে থাকবে? বেশ। এখন তোমাকে এরকম সংখ্যা 4টে দিয়ে দেবে, বলবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করে দিচ্ছি, 7350 নির্ণয় করে দিচ্ছি, কোনো চাপের কিছু নেই। কিন্তু 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখো হয় না, কারণ সামনে জিরো তো দাম থাকে না, তাহলে জিরো তো কেউ ধরবে না। তাহলে এটা কত অঙ্কের হয়ে গেছে? 3 অঙ্কের হয়ে গেছে না? 357, যেটা ওটা ধরবে না। আমরা ছোট থেকে বড় সাজিয়ে দিয়েছি, আমাদের উত্তর মনে হচ্ছে ঠিকই আছে, যেটা আমরা করতে বলেছি। কিন্তু সামনে জিরো যেহেতু দাম থাকে না, ওরা কি ভাববে যে এটা আমি এমনি লিখেছি, মানে যেরকম 5 থেকে 0.5 করছিলাম সেরকম আর কি, এমনি লিখেছি, দাম তো থাকে না। তাহলে সংখ্যাটা 4 অঙ্কের হলো কি? হলো না তো, 3 অঙ্কের হয়ে গেল, 357 যেটা দাঁড়ালো আমার। তাহলে তুমি কি করবে বুঝলে? পরের লাইনে এদের দুটোর মধ্যে, এই সংখ্যাটা আর জিরোর পরের সংখ্যাটার মধ্যে ইন্টারচেঞ্জ করে দেবে, চেঞ্জ করে দেবে প্লেসটা। তার মানে 3কে আগে করে দেবে, 0কে পরে করে দেবে। তাহলে জিরোর পরে যাই সংখ্যা থাকবে, ধরো এই সংখ্যাটা বাদে অন্য কোনো সংখ্যা তো তোমাকে দেবে কমা দিয়ে, ঠিক আছে? তখন তুমি ছোট থেকে বড় সাজাবে, আগে সাজাবে, ছোট থেকে বড় সাজাবে আগে। পরের লাইনে জানবে যে দাদা বলেছিল সামনে জিরোর কোনো দাম থাকে না, তাই কি জিরো আর যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার মধ্যে ইন্টারচেঞ্জ করে দেবে। দেখো 3টা আগে হলো, 5টা জিরো হলো, তাহলে উত্তর হলো তোমার ফাইনাল এটা নয়, এটাকে দিয়ে মুছে দেবে রুলে করে, মানে রাবারে করে মুছে দেবে, ঠিক আছে? অথবা কেটে দেবে। মনে থাকবে? বেশ, চল পরেরটা দেখি। দেখো তোমাকে কি দিয়েছে? ভগ্নাংশের এখন যোগ বিয়োগ করতে দিয়েছে, ঠিক আছে? ভগ্নাংশের যোগ বিয়োগ দেখো আমরা কি করে করব। আচ্ছা, তো এটা কি দেখতে পাচ্ছ? এটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ টার্ম, এটা একটা ভগ্নাংশ টার্ম। এটা দেখো 1 নাম্বারটা আগে। তাহলে এটা হচ্ছে ভগ্নাংশের প্রথম টার্ম, এটা হচ্ছে ভগ্নাংশের দ্বিতীয় টার্ম, আর এটা হচ্ছে ভগ্নাংশের তৃতীয় টার্ম বা সংখ্যা ধরতে পারো। অ্যাকচুয়ালি টার্ম মানে রাশি ধরবে, ঠিক আছে? বেশ, তাহলে এটা হচ্ছে ভগ্নাংশের প্রথম রাশি, এটা হচ্ছে ভগ্নাংশের দ্বিতীয় রাশি, এটা হচ্ছে ভগ্নাংশের তৃতীয় রাশি, মানে 3টে ভগ্নাংশ রাশির যোগ বার করতে দিয়েছে আমাদেরকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের হর কটা সব কটা একই। তুমি কি করবে? এই দাগ, এই দাগ, এই দাগ, 3টে ছোট ছোট দাগ আছে, যোগ করা মানে তুমি কি করবে? একটা বড় দাগ ভগ্নাংশে দিয়ে দেবে। বোঝা গেল? তাহলে কি বললাম? ভগ্নাংশে যোগ করতে বললে যদি 3টে ছোট ছোট দাগ থাকে, তুমি প্রথম লাইনে মানে সেকেন্ড লাইনে তুমি কি করবে? সমান দিয়ে একটা প্রথমে বড় দাগ দিয়ে দেবে, যোগ হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে।
ঠিক আছে, বেশ। এবার নিচে যদি হর সবারই একই থাকে, কি বললাম, নিচের হর যদি সবারই একই থাকে, দেখো এখানেও নয়, এখানেও নয়, এখানেও নয়, সব কটা রাশির নিচের হর কি একই, তাহলে তুমি এখানে একটাই 9 লিখবে, সেই বড় দাগটা নিচে মানে হর পোর্শনে হরেতে একটাই 9 লিখবে, বোঝা গেল। আর লবেতে বুঝলে এই যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যোগ আকারে লিখবে, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। মানে কি, ধরো 2 আছে, প্রথমে 2 লিখলাম, তারপর কি যোগের সাইন আছে, যোগ চিহ্ন দিলাম, তারপর কি 1 আছে, 1 লিখলাম, তারপরে কি 7 আছে, 7 লিখলাম। অর্থাৎ তোমার যদি লব আলাদা থাকে আর হর যদি একই থাকে, তাহলে প্রথমে দাগ দিয়ে আমি আগে হরটা লিখে নেবো, যে হরটা আছে সেই একটা হর, একটাই হর, কিন্তু এখানে 3টে 9 আছে, 3টে 9 লিখি নাই, কিন্তু একটাই 9 লিখেছি। আর ওপরে যে লবগুলো থাকবে সেই লবগুলো কি যোগ আকারে লিখে দেবো। এখানে যোগ আছে বলে আমি যোগ দিলাম, এখানে যদি বিয়োগ থাকতো আমি এখানে কি বিয়োগ দিতাম, এখানে বিয়োগ থাকলে এখানে আমি বিয়োগ দিতাম। ঠিক আছে, বেশ। তাহলে এটা কত হলো বলো, 2 আর 1 যোগ করলে 3, আর 3-এর সাথে যোগ করলে কত হয় 10, তাহলে 10/9 হয়ে গেল উত্তর। বুঝতে পেরেছি, বেশ। এবার এটা বলো তাহলে কী করে করবো, না এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, ভগ্নাংশের বিয়োগ করতে দিয়েছে, তাহলে প্রথমে একটা বড় করে দাগ দেব, দিয়ে যেহেতু হর একই আছে তাহলে একটা 13 লিখে দিলাম। তারপর কি এই হরটা যে সামনে আছে সে প্রথম হরটা, তারপরে কি বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম, তারপরে কি 3 লিখে দিলাম, ওই যে লবটা আছে, এটা হর নয় সরি লব, এটা 5টা, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত 2, 13, 2-13 হয়ে গেল। পারবো করতে, 5 থেকে 3 বিয়োগ করলাম গো, 2 হলো হতো, তাহলে 2/13। এবারে এটা দেখো, এই অঙ্কটা করার আগে বুঝলে তুমি দেখতে পাচ্ছ এটা বিয়োগ দিয়ে দিয়েছে, যোগও দিয়ে দিয়েছে, সবই দিয়ে দিয়েছে। তুমি কি করবে, যোগগুলোকে এক ধারে করে নেবে, দেখো বেশ। তাহলে তুমি দেখতে পাচ্ছ কি যোগ বিয়োগ এক দিয়ে দিয়েছে, তাহলে তুমি কি করবে, প্রথমে তুমি সমান দেবে, দিয়ে যোগ বিয়োগ যাই দিয়ে দেখ না কেন তুমি প্রথমে বড় করে দাগ দিয়ে দিলে। সবার নিচে হর একই আছে বলে কি হর একটাই হবে, যতগুলোই থাক আমার একই, তাই না, বেশ। প্রথম সংখ্যা কত আছে 3 লেখা আছে, তারপরে সংখ্যা কত লেখা আছে 7 লেখা আছে, 7 আর 3 যেতে গেলে মানে এই প্রথম টার্ম থেকে দ্বিতীয় টার্মে যেতে গেলে প্লাস সাইন আছে, প্লাস সাইন দিয়ে দিলাম, তারপরে কি মাইনাস সাইন আছে, মাইনাস দিলাম, 2 লিখে দিলাম, প্লাস সাইন আছে প্লাস দিলাম, 6 লিখে দিলাম। বোঝা গেল, মানে যার লবের আগে যা চিহ্ন আছে সেই চিহ্নটাই আমরা লিখে দিলাম, কিছু নাই, মানে কি প্লাস লেখা আছে, অফকোর্স এখানে প্লাস লেখা আছে, তাই না, বেশ। এখন কি আমরা বুঝতে পারছি যে আমরা দেখো +6 +3 +7, আমরা প্লাস কটাকে এক জায়গায় করে নেবো, +6টাকে কাছে নিয়ে এলাম, 2 আমরা সরল করতে করেছি, মানে যোগগুলোকে এক ধারে করে নিলাম, 3 + 7, 3 + 7 এক জায়গাতেই ছিল, 6টাকে আমরা তার কাছে নিয়ে এলাম, +6 আর -2টাকে পরে রাখলাম, বিয়োগটা পরে করবো, যোগটা আগে করে নিই। তাহলে এটা কত হলো বলো, 7 আর 3 যোগ করলে 10, আর এটা হলো 16, তাহলে 16 শুধু এইটুকু পার্টটার কত উত্তর হয়ে বেরিয়েছে 16, তার জায়গায় 16 লিখে দিয়েছি, -2 যেমন আছে তেমন থাকলো, আর 14 যেমন আছে তেমন রইল। ঠিক আছে, তাহলে 16 - 2 করলে কত হয় বলো, 16 - 2 যদি করি আমি, দাঁড়াও এখানটা একটু মুছছি, তাহলে আমার উত্তর কত হলো, 16 - 2 = 14/14। তাহলে বলো 16 থেকে 2 বাদ দিলে কত হয়, 14/14। এটা বিয়োগ করলাম, 16 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 14 হয় তো, 14, আর নিচে কত আছে 14, 14 আছে, বোঝা গেল না, বেশ। ওপরে আর লবে যদি একই সংখ্যা থাকে, লব আর হরে যদি একই সংখ্যা থাকে, তাহলে তুমি এগুলো করে কেটে দেবে, দিয়ে এটা কত লিখবে 1/1, বললাম মনে থাকবে, যদি হর আর লবে একই সংখ্যা দেখতে পাও তাহলে কেটে দেবে, দিয়ে লিখবে 1/1 সমান হচ্ছে 1, মনে থাকবে। এরপরে এই যে পার্টটা আমরা কেটে দিলাম, কিভাবে হলো কাটাকাটিটা, এটা ভগ্নাংশের যখন ডিটেলসে একটা ভিডিও আমরা আসবে অঙ্কের, তখন আমরা বলবো, এখন এটুকু তুমি মনে রাখো, বোঝা গেছে, বেশ। চলো পরেরটা দেখি। আচ্ছা, এখন দেখো মিসিং অ্যাডিশন করতে দিয়েছে, অর্থাৎ এখন দেখো মিসিং যোগ করতে দিয়েছে, মিসিং মানে কি, দেখো এখানে বক্স করে দিয়েছে, এখানে নাম্বারগুলো নেই, তাই না, এখানে কি নাম্বার হবে সেটাকে আমাকে বসাতে হবে, এখানে 4, 2, 5, 8 এই সংখ্যাটা দিয়ে দিয়েছে আমাকে, আর নিচে 2 দিয়েছে আর 7 দিয়েছে, বাকি সংখ্যাগুলো দেয়নি, কিন্তু তাদের যোগফল কি হবে সেই যোগফলটা দিয়ে দিয়েছে, দেখো 6, 9, 6, 9, বোঝা গেছে, বেশ। তাহলে কি বুঝতে পারলাম না, সিম্পল আমরা যোগ তো করে এসেছি, ধরো 2 + এই 2, 2, 3
আর 4 2 6 এইরকম যোগ আমরা করে এসেছি, তাই না? 6 আর 3 9 এরকম করেছি আমরা, এভাবে যোগগুলো করেছি। বেশ, তো সমস্যাটা কোথায়, যে এখানে আমাকে কি দিয়েছে, যে মানে কিছুটা আমাকে মিস করে দিয়েছে, দিয়ে বলছে যে তুমি এগুলো খুঁজে বার করো। তাহলে আমাকে দেখো কিভাবে করতে হবে। তুমি স্টেপ বাই স্টেপ পেছন দিক থেকে অঙ্কটা করা স্টার্ট করবে, ঠিক আছে? মনে রাখবে এগুলো পার্টিকুলারলি একটা করে ঘর, ঠিক আছে? বেশ, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6, 6 আমার এখানে আছে, তাহলে এই ঘরটা সম্পূর্ণ ঠিক আছে, কোনো কিছু মিস নেই, একদম পুরো ক্লিয়ার। এই ঘরটা দেখো 7 আর 2 যোগ করলে কত হয়? 7 8 9, তাহলে 9, এই ঘরটাও আমার ক্লিয়ার, এই ঘরটাও ক্লিয়ার হয়ে গেলো, এই ঘরটাও ক্লিয়ার হয়ে গেল। এই ঘরটা দেখো 5 আর কত সংখ্যা যোগ করলে উত্তর 6 হয়? তাহলে বলো, 5-এর পর 6 ঘর যাবো, 5 আর 1 6, তাহলে নিশ্চয়ই এখানে আমার 1 ছিল, তাই না? দেখো 5 আর 1 যোগ করলে কত হবে? 6। বেশ, এখানে দেখো 8-এর সাথে কত যোগ করলে 9 হবে বলো? 8-এর সাথে 1 যোগ করলে নিশ্চয়ই 9 হবে। তাহলে আমার মিসিং ঘরগুলোতে নাম্বার কত ছিল? 1 1 করে ছিল। করতে পারবো এইভাবে? চলো পরেরটা দেখি। এখন দেখো একটা বিয়োগ করতে দিয়েছে, এখানে বক্স করে দিয়েছে, মানে মিসিংটা আমাকে বার করতে হবে। বেশ, তো আমরা জানি এটার করে নিলাম। বেশ, এখন এরপর আমরা কি করব? দেখো বিয়োগ করতে দিয়েছে মানে কি, বিয়োগ করলে কোনো সংখ্যার মান কমে, ধরো 5 থেকে আমি 3 বিয়োগ করতে দিলাম, উত্তর কত হবে? 2। 5-এর থেকে কি কোনো দিন বড় হতে পারে তার উত্তর? কোনো দিনই হতে পারে না বিয়োগের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে অলওয়েজ বড় হবে, তাই না? ধরো 5-এর সাথে তুমি 3 যোগ করতে দিলে, তাহলে কত হবে? 8। দেখো উত্তর, দেখো যে সংখ্যাটা থেকে তুমি যোগ করেছো 5-এর থেকে অলওয়েজ বড় হবে যোগের সময়, কিন্তু বিয়োগের সময় সেই সংখ্যাটা থেকে সবসময় কি ছোট উত্তর হবে। যেমন 5 থেকে 3 বাদ দিলে উত্তর হয় কত? 2, ছোট অ্যান্সার হবে, ঠিক আছে, 5-এর থেকে। আর যোগের ক্ষেত্রে তো বড় হবে। আচ্ছা, আমি বেঙ্গলি আর ইংলিশে একটু গুলিয়ে ফেলছি, এই 4টা এরকম হবে না, এখানে বেঙ্গলিতে লিখেছি বলে 8টা এরকম হবে, ঠিক আছে? বেশ, চলো দেখো, তাহলে বলো 1-এর থেকে কোন সংখ্যা বিয়োগ করলে উত্তর হয় 2? হ্যাঁ গো, এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা মানে যে বিয়োগ করলে কি 2 উত্তর এটার থেকে কি বড় হবে বিয়োগের সময়? হবে না। তার মানে কি, কিন্তু আমাকে করতে তো দিয়েছে, কিন্তু তুমি বিয়োগের সময় জানো যে ওপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে আমরা তাকে কি 13 ধরতে পারি, মানে তার পাশে 1 লিখে সেটাকে বড় সংখ্যা ধরতে পারি, দিয়ে কি তারপরে বিয়োগ করতে পারি, আর এই হাতের একটা পরের সংখ্যা থেকে এলিমিনেট হয়ে যায়, বিয়োগ হয়ে যায় আর কি, ঠিক আছে? বেশ, তো এই বিয়োগ করা আমরা জানি। এখন তাহলে 1-এর সঙ্গে কোন সংখ্যা বাদ দিলে মানে তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে যেহেতু এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বড় হয়ে গেছে, তাহলে কেউ নিশ্চয়ই এর পাশে 1 ধরে কাজ করেছে, তাহলে ওটাকে কত? 11 ধরতে হবে। তাহলে 11 থেকে কত বাদ দিলে 2 হয় বলো? 11 থেকে কত বাদ দিলে 2 হয়? তুমি 2 বাদ দিয়ে দাও না 11 থেকে, তাহলেই তো পেয়ে যাবে। 11 থেকে 2 বাদ দিয়ে দাও, যদি অত মুখে মুখে না করতে পারো। তাহলে 8 আর এখানে দেখো এটা কিন্তু ইন্ডিভিজুয়াল বিয়োগ, ঠিক আছে? তুমি যে সংখ্যাটা থাকবে সেখান থেকে 2 বাদ দিয়ে দেবে। তাহলে 8 আর 11, 8 11, হাত থেকে 1 0 হয়ে গেল। 11 থেকে, বুঝতে পেরেছো তো? সিম্পল বিয়োগটা করে নিলাম 8, তাহলে এখানে কত বসবে? 8, বোঝা গেল? এবারে এই একটা আমি দিয়েছি আমার জন্য, এটা মেলানোর জন্য, তাহলে এই একটা আমি নিজের ইচ্ছায় দিয়েছি, সেটাকে আমাকে কি করতে হবে? পরের লাইনে বিয়োগ করতে হবে। তাহলে এই 2 এর সাথে এই একটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে এর উত্তর কত হয়? 3। এবারে 8 থেকে 3 বাদ দিলে কত হয়? 5। দেখো ঠিকই আছে, তাই না? বেশ, এবারে এখানে 5 থেকে কত বাদ দিলে 4 হয়? দেখো এই 4 সংখ্যাটা এই সংখ্যাটার থেকে ছোট, এখানে কিন্তু বড় হয়ে গেছিলো, তাহলে এই 5-এর পাশে কি আমাকে 1 লিখতে হবে? না, হবে না। 5-এর পাশে আমাকে 1 লিখতে হবে না, কারণ এই সংখ্যাটা কি এই সংখ্যাটা থেকে ছোট। তাহলে কোন সংখ্যা বিয়োগ করলে 4 হয়? 5 থেকে 1 বাদ দিলেই 4 হয়ে যায়। এই ঘরের কাজ এই ঘরই শেষ হয়ে গেছিলো, না তো এর হাতের 1 এখানে এসেছিলো, না কিছু হয়েছিল, তাই না? এর কাজ এর হাতের 1 এই ঘরে এসেছিলো, দিয়ে এই কাজ এই ঘরে, এই দুটো কাজ শেষ হয়ে গেছে, তাহলে এই ঘরটা ঠিক হয়ে গেছিলো, এটা ঠিক হয়ে গেছিলো, তাহলে আমার এই ঘরটা পড়েছিল, এই ঘরটার কাজ আমার এই হয়ে গেল। আর দেখো 3 থেকে 2 বাদ দিলে তো একই হয়, বুঝতে পারলে? করতে পারবে? চলো পরেরটা দেখি। দেখো এখানে আরেকটা বিয়োগ করতে দিয়েছে আমাকে, আরেকটা বিয়োগ, ঠিক আছে? আমি প্রথমে এরকম করে ঘর করে নেবো, প্রতিটা ঘরের কাজ প্রতিটা ঘরে শেষ করব। বেশ, তাহলে বিয়োগ করতে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি 3-এর থেকে এখানে মিসিং টার্ম দিয়েছে, এখানে মিসিং টার্ম দিয়েছে, আর এখানে কি বিয়োগ ফলে তো একটা মিসিং টার্ম দিয়েছে।
তাহলে 3-এর থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 7 হয়? তাহলে বাপরে, 3-এর থেকে তো এখানে বড় সংখ্যা আসা উচিত না বিয়োগের ক্ষেত্রে, যদি নর্মাল বিয়োগই হয়, তাই না? 3-এর থেকে ছোট সংখ্যা আসা উচিত বিয়োগের ক্ষেত্রে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি 3-এর থেকে এখানে বড় সংখ্যা আছে, তাহলে নিশ্চয়ই কি এর পাশে কেউ 1 লিখে 13 ধরেছে। তাহলে এরপর আমি কি করব, 13 থেকে সিম্পল 7 বিয়োগ করব। তাহলে 7 আর কয় 13, 8 9 10 11 12 13, 6 13, হাতে রইল কত? 1। 7 আর কয় 13, 7 8 9 10 11 12 13। তাহলে দেখো আমি এবার কি করব, 13 থেকে 7 বিয়োগ করব সিম্পল আগের নিয়ম অনুযায়ী। 13 আছে, 7 বিয়োগ ফলটা বিয়োগ করে দেবো, বিয়োগ ফলটা এখানে যেটা 13 ধরলাম তার থেকে বিয়োগ ফলটা বিয়োগ করে দেবো, ঠিক আছে? বেশ, তাহলে 13 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 7 আর কয় 13, 7 6 13, হাতে রইল কত? 1। 1 মাইনাস 1 করলে 0, তো 0 লেখার দরকার নেই, 6 আছে। এখানে কত বসলো? 6। দেখো 6 আর 7 13, বোঝা গেল? বেশ, এই হাতের একটা আমি এক্সট্রা দিয়েছি আমার উত্তর ঠিক করার জন্য, তাহলে এটাকে আমাকে কি পরের লাইনে বিয়োগ করে দিতে হবে। এবার এই নিচের সাথে যোগ হয়, হাতের একটা নিচের সাথে যোগ হয়, দিয়ে কত উত্তর হলো 2। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0, এই 2 আর এই 2, ঠিক আছে? 1 নয় কিন্তু, আর 2 থেকে 2 বিয়োগ করলে 0। এবার 1 থেকে কত বিয়োগ করলে 0 হয়? দেখো 0 1-এর থেকে ছোট সংখ্যা, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0 হবে। বলো 2 থেকে 2 বিয়োগ করলে আমরা 0 লিখি না? 2 টাকা ছিল, 2 টাকা তুমি ফুটিয়ে দিলে, চকলেট খেয়ে নিলে, তাহলে কত রইলো তোমাকে? 0 টাকা। তাহলে সেরকম 1 থেকে 1 বিয়োগ করলে 0। এবার 9 থেকে 2 বাদ দিলে কত হয়? 7। এটা সিম্পল, তোমার এখানে উত্তর চেয়েছে জানতে, তাহলে সিম্পল কি দুটো সংখ্যা আছে, নো মিসিং টার্ম এখানে, তাহলে 9 থেকে 2 ডাইরেক্ট বিয়োগ করে দিলে হয়ে গেল 7। ঠিক আছে, করতে পারবে এইভাবে। চলো পরেরটা দেখি তাহলে। দেখো এখন আমরা ভাগ নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? দেখো তো এখন আমরা একটু ভাগ নিয়ে আলোচনা করব। ভাগকে ইংলিশে কি বলে? ডিভিশন বলে, মনে থাকবে? DIVISION, ডিভিশন। ওকে, বেশ, আমরা জানি এরকম করে ভাগ করি অথবা কি এরকম করে ভাগ করি, তাই তো? বেশ, যে যেটা ইউজ করবে কোনো প্রবলেম নেই। এখানে তোমার কি লিখতে হয়? ভাজক। এখানে যেটা থাকে সেটাকে কি বলে? ভাজক। ভেতরে যেটা লেখা থাকে সেটাকে কি বলে? ভাজ্য। এখানে যে উত্তরটা বেরোয় সেটাকে বলে ভাগফল, আর এখানে যেটা লাস্টে উত্তর থাকে সেটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ শূন্যও থাকতে পারে, কোনো এমনি সংখ্যাও হতে পারে। আমরা ভাগ করেছি আমরা জানি। সিমিলারভাবে এখানে যে সংখ্যা লেখা থাকবে তাকে কি বলে? ভাজক। এখানে ভাজ্য, এটা ভাগফল, অথবা আর এটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ শূন্য হতে পারে, এমনি হতে পারে। তো আমি এটা নিয়ে কাজ করছি, এটাকে মুছে দিচ্ছি, জিনিসটা সেমই থাকবে, একই, শুধু চিহ্নটা পাল্টায়। চিহ্নটা পাল্টায় মানে কি বলতে চাইছি বলো তো? মানে এইটা আমরা করি, আর এটা ইংলিশ মিডিয়ামের ছেলেরা বেশি করে এইভাবে। বুঝতে পেরেছো না? পারোনি? বেশ, তো তুমি দুভাবেই ইউজ করতে পারো, এই চিহ্নের কথা বলছি আর কি, এটাও করতে পারো ওটাও করতে পারো। বেশ, মনে থাকবে তাহলে ভাজ্যক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। তোমার এই ভাগফল আর ভাগশেষের মধ্যে মানে কি হয় জানো তো? এই ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষের মধ্যে তোমার উল্টেই যায়, যে কোনটা কি বটে। দেখো তোমার ভাগফল আর ভাগশেষের মধ্যে উল্টাবে না, কারণ ভাগশেষ শেষ, শেষ মানে যেটা শেষে ভাগের উত্তর হয় সেটাই কি শেষ বোঝায়, সেটা ভাগশেষই বটে, ভাগের শেষ, তাই না? আর ভাগফল মানে কি? যেটা উত্তর বেরোয়, যে তুমি এটা কাজ করলে তার উত্তর কত, মানে কি তুমি ফল পেলে, যেমন পরীক্ষা তুমি কি রেজাল্ট পাও বা ফল পাও, ঠিক সেরকম। তাহলে এই ভাগফল আর ভাগশেষের মধ্যে তোমার উল্টাবে না, তোমার উল্টাবে কার মধ্যে বলো তো? ভাজক আর ভাজ্যের মধ্যে। ভাজক আর ভাজ্যের মধ্যে। মনে রাখবে ভাজ্য মানে কি? ভাজ্য মানে কি বলতো? যাকে ভাজা হয়, মুড়ি ভাজা ভাবতে পারো, মুড়ি ভাজা, ঠিক আছে? যাকে ভাজা হয়, তাহলে ভাজা হয় মানে কি? ভেতরে যদি কোনো সংখ্যা থাকে 4 2 5, এটাকে আমরা মানে ভাঙবো তো, ভাজবো তো। ভাজবো মানে কোনো সংখ্যা দ্বারা ধরো ভাগ করছি, ধরো 5 আছে, এখানে 125 আছে, তাহলে আমি 5 দিয়ে পরে একে ভেঙে 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 ছোটো ছোটো করবো তো, তাহলে এ অ্যাকচুয়ালি কি ভাজার মতো মানে ভেজে যাচ্ছে না একদম, ভাজা হচ্ছে তোকে, ভাজ্য। আর ভাজককে, যে ভাজ্যকে ভাজে, মানে যে মুড়ি ভাজে, ঠিক আছে? বুঝতে পারলে না? পারলে না? এরকম করে মনে রাখবে, তাহলে আর উল্টাবে না, দেখবে। বেশ, এরপর দেখো এদের মধ্যে একটা সম্পর্ক আছে বুঝলে, যেটা তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি?
ভাজ্য, সব থেকে বড় সংখ্যাটা নিলাম। ভাজক, ভাজ্য, ভাগশেষ, ভাগফলের মধ্যে সব থেকে এদের মধ্যে বড় কে? ভাজ্য প্রথমে যে থাকে। তাহলে ভাজ্য সেটা সমান লিখবে, দিয়ে লিখবে ভাজক, ভাজক গণিত ভাগফল। কি বললাম? ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। দেখো ব্র্যাকেট দিয়েছি, তুমি দিতেও পারো নাও পারো, অর্থাৎ আমরা গুণটা করে নেবো আগে, তারপরে যোগটা করবো। আমরা জানি এটা সিম্পলিফিকেশন নিয়মে বা সরলীকরণ নিয়মে যে গুণের কাজ আগে করতে হয়, তারপর যোগের কাজ করতে হয়। তাহলে ভাজ্য মানে বড়, এ আশেপাশে কাউকে নেবে কি? কাউকে নেবে না। তাহলে ভাজ্য সমান এই এতগুলো মিলে ভাজ্যকে বানাবে, এটা মিলে তোমার এই ভাজ্যকে কি বানাবে। কি করে বানাবে না, ভাজকের সাথে এই ভাগফল যেটা পাবে তার সাথে ভাজকের গুণ করো, যেটা পেলে তার সাথে ভাগশেষ যেটা পড়ে থাকবে সেটা তুমি যোগ করো, তাহলেই তুমি কি পেয়ে যাবে? ভাজ্য পেয়ে যাবে। বুঝতে পেরেছো না পারোনি? পেরেছো? চলো করি, তাহলে তুমি বুঝতে পারবে বিষয়টা। দেখো ধরো এরকম ভাগটা রয়েছে 4 7 4 বাজিত 4, ঠিক আছে। মনে রাখবে এখানে যেটা লেখা থাকে এই ভাগ চিহ্নের এখানে যেটা লেখা থাকে সেটাকে থাকে ভাজ্য, আর এখানে যেটা লেখা থাকে সেটাকে বলা হয় ভাজক, উল্টাবে না, ঠিক আছে। বেশ, তাহলে 4 ভাজকের জায়গায়, 4 7 4 ভাজ্যের জায়গায়, তাই তো। বেশ, ভাজককে দেখবো, দিয়ে ভেতরে ঢুকবো, ভেতরে ঢোকার পর প্রথম সংখ্যাটা দেখবো, এই সংখ্যাগুলো চাপা দিয়ে রাখবো। তাহলে 4 দেখতে পেয়েছি, সমান হয়ে যাক বা বড় হয়ে যাক, বড় হয়ে গেলে বা সমান হয়ে গেলে আর পাশের সংখ্যাগুলো দেখবো না, ঠিক আছে। তাহলে 4 ঘরে নামতা কষবো, দেখবো 4 কতয় বেশি হচ্ছে, বেশিটা দিয়ে চালাবো না, তার আগেরটা দিয়ে চালাবো। তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 একে 4 বিয়োগ করে দিলাম। শূন্য, এইদিকে সামনে শূন্য লেখার কোনো দরকার নেই, একটা দাগ দিয়েছি মানে একটা সংখ্যা নামানোর আমি চান্স পাবো, যেটা হচ্ছে 7। ওকে, বেশ। তাহলে 4 ঘরের নামতা কষবো, দেখবো কোথায় কি 7-এর বেশি হচ্ছে, সেটা দিয়ে চালাবো না, তার আগেরটা দিয়ে চালাবো। তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে 4 দুগুণে 8 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আবার কি 4 একে 4 বিয়োগ করলাম, 3 উত্তর এলো, ঠিক আছে। এবার একটা দাগ দিয়েছি মানে এই সংখ্যাটা নামানোর আমি কি চান্স পাবো, আমি দিয়েছি, ঠিক আছে। এবার 4 ঘরের নামতা কষবো, দেখবো কোথায় 34-এর বেশি হচ্ছে, সেটা দিয়ে চালাবো না, তার আগেরটা দিয়ে চালাবো, ঠিক আছে। তাহলে 4 7 28, 4 9 কত 36, তাহলে 36 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 7 কত 28, এখানে 8টা 28, 8 আর কয় 14, 6 14, 6 14, ঠিক আছে। হাতে থাকে 1, তাহলে 2 3 হয়ে গেল 6। তাহলে দেখো 6 সংখ্যাটা এখন ভাজকের থেকে কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। ভাজকের থেকে যখন ছোট হয়ে যাবে সংখ্যা, এক তো তুমি পয়েন্ট দিয়ে পরে মানে করতে পারো, তো সেটা আমাদের আলাদা টপিক, ভাগ যখন করাবো পয়েন্টের ভাগ তখন জানবে। তাহলে এক যদি ভাজকের থেকে ভাগশেষ ছোট হয়ে যায়, কি বললাম? যদি ভাজকের থেকে ভাগশেষ ছোট হয়ে যায়, তাহলে আর ভাগশেষ থাকবে না, আর 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 ভাগ হবে না, ওটাই ভাগশেষ। মনে থাকবে? তাহলে ভাজকের থেকে যখন ভাগশেষ ছোট হয়ে যাবে, তারপরে আর আমার ভাগ হবে না, সেটা হচ্ছে আমার ভাগশেষ, ঠিক আছে। বুঝতে পেরেছি? তাহলে 4টা হচ্ছে কি ভাজক, এটা ভাজ্য, এটা কি ভাগফল, আর এটা হচ্ছে আমার ভাগশেষ, ঠিক আছে। এরপর আমাদের ওই সূত্রটা দেখি কিভাবে ওটাকে আমাকে করতে হবে। তাহলে তুমি এখানে কি লিখবে? তুমি এখানে এটা লিখবে যে ভাজ্য সমান ভাজক সমান ভাগফল সমান ভাগশেষ সমান। তাহলে বলো ভাজ্য সমান কত? 4 7 4, 4 7 4। ভাজক সমান কত? 4 4। ভাগফল কত? 1 1 7 1 1 7। আর ভাগশেষ কত? 6, ঠিক আছে। ভাগ করার পর এভাবে আমাকে লিখে দিতে হবে, বোঝা গেল?
বেশ, এরপরে সূত্রটা দেখো, সূত্রটা কী ছিল বলো তো? না ভাজ্যের মান বার করবো, ভাজ্য সমান ছিল, ভাজ্যটা আমার বেরোবে কি, ভাজক আর ভাগফলে যদি আমি গুণ করি তার সাথে যদি ভাগশেষ যোগ করি, তাহলে ভাজকের সাথে ভাজক গণিত ভাগফল করি, চলো ভাজক গণিত ভাগফল, তাহলে ভাজক গণিত ভাগফল আমি করি, চলো তাহলে এখানে লিখবো, একবার লিখবো সূত্রটা, ভাগফল যুক্ত ভাগশেষ, ঠিক আছে লিখে দিলাম। এখন দেখো ভাজকের মান কত, ভাজকের মান হচ্ছে 4, ভাগফলের মান কত, ভাগফলের মান হচ্ছে 117, 117, ঠিক আছে, যুক্ত ভাগশেষ মানে হচ্ছে 6, ঠিক আছে। চলো এই গুণটা আগে করে নিই, আমরা সরল করেছি এর আগে, তাহলে 1 1 7-এর সাথে 4-এর গুণ, 4 7 28-এর 8, হাতে থেকে 2, 4 1 4 5 6, 4 1 4 হলো, 4 6 8, এবার কি তার সাথে 6 কি করবো, যোগ করে দেবো, 6 যোগ করলাম, বা এখানে লিখো এইটুকু জায়গায় কত হলো উত্তর, 4 6 8 আর প্লাস 6 যেমন আছে তেমন, তাহলে 4 6 8-এর সাথে 6 যোগ করবো, 8 আর 6 14, 4 হাত থেকে 1, 6 6 আর 1 7 4, তাহলে দেখো 4 7 4 এলো না আমার, যেটা ভাজ্য ছিল সেটা। বুঝতে পেরেছি? এইভাবে তোমাকে করতে হবে আর কি। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা দেখি।